গুড ইভিনিং সবাইকে ছেচল্লিশতম বিসিএসপিডি ফুল কোর্স প্রোগ্রামের কম্পিউটার তথ্য প্রযুক্তি লেকচার একে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা সালাম দিয়েছেন চ্যাট বক্সে ওয়ালাইকুম আসসালাম। তো অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের ক্লাসটি শুরু হতে যাচ্ছে। তো আপনারা ভাইদের সাথে কনভারসেশন করার জন্য চ্যাট বক্সটা ইউজ করবেন। আর টপিক রিলেটেড কোনো কোশ্চেন থাকলে সেটা কিউএনএ বক্সে করবেন। আর যদি উত্তরণ সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থেকে থাকে চেষ্টা করবেন ক্লাসের শেষের দিকে করার জন্য। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানাচ্ছি ৪৬তম বিসিএস প্রিলির কোর্সের আজকের ক্লাসে, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি লেকচার 1। আমার স্লাইডটা যদি ক্লিয়ার দেখা যায় এবং সাউন্ড ক্লিয়ার থাকলে একটু চ্যাট বক্সে ওয়াই লিখে রেসপন্স করবেন। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। যারা সালাম দিয়েছেন তাদেরকে ওয়ালাইকুম আসসালাম এবং সবাইকে শুভ সন্ধ্যা। তো বাংলাদেশের খেলা চলছে আর এদিকে আমরা বসেছি ক্লাস করতে। হোয়াট এভার, যেটাই হোক না কেন, আমরা আগামী মোটামুটি ঘন্টা দেড়েক এই ক্লাসের সাথেই থাকবো। খেলা যাই হোক, এটা আমরা ক্লাস শেষে গিয়ে আমরা আবার নতুন করে দেখবো, ঠিক আছে? তো একটু কনসেন্ট্রেশন রাখবেন। এটা আসলে কঠিন বলাটা, বিকজ খুব একটা হাই ভোল্টেজ ম্যাচ আজকে। আমরা সবাই আশা করি বাংলাদেশ জিতবে, কিন্তু যে রান বাংলাদেশ করতে পেরেছে সেটা দিয়ে আসলে কতটুকু ফাইট দেওয়া যাবে সেটা নিয়ে আসলে একটু প্রশ্ন থেকে যায়। আহ তো যাই হোক না কেন, আমরা আমাদের ক্লাসে মনোনিবেশ করি। তো আজকে হচ্ছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি। আপনারা জানেন যে বিসিএস প্রিলিমিনারি যে 200 নম্বরের মান বন্টন আছে পিএসসি কর্তৃক, সেখান থেকে 15 নম্বর হচ্ছে বরাদ্দ আছে আমাদের এই কম্পিউটার পার্টের জন্য। তো কম্পিউটার পার্টের মধ্যে আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে কম্পিউটার টেকনোলজি, একটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি। তো দুইটা থেকে 10 এবং 5 করে টোটাল 15 নম্বর হচ্ছে আপনাদের প্রিলিমিনারিতে থাকবে। তো প্রিলিমিনারি হচ্ছে আপনার সম্পূর্ণভাবে হচ্ছে স্ট্র্যাটেজির খেলা। এখানে খুব বেশি পড়লেও যে আপনাকে খুব এগিয়ে রাখবে সেরকম না, আবার একদম যে আপনি পড়ে যাবেন না, লাকের উপর ভরসা করে যাবেন সেটাও না। আপনাকে পড়তে হবে হচ্ছে একটু স্ট্র্যাটেজিক ওয়েতে। অনেক ইনফরমেশন থাকবে, অনেক কিছু থাকবে, বাট এর মধ্যে থেকে একটু বেছে বেছে বুঝে শুনে আপনাকে এগোতে হবে যে কোন অংশগুলো আপনি আসলে মাথায় রাখবেন, কোন অংশগুলো রাখবেন না। তো কম্পিউটার পার্টটার জন্য অনেকে একটু নার্ভাস থাকেন যে কিভাবে পড়বো, কোন বই পড়বো, বা কোন স্ট্র্যাটেজিতে সামনের দিকে এগোবো। তো আশা করি ইনশাল্লাহ সমস্যা হবে না। আজকের ক্লাস থেকে আমরা অনেক কিছুই জানতে পারবো। এবং মোর দ্যান সব থেকে হচ্ছে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কিভাবে পড়লে একটু ভালো হয় সে বিষয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, প্রথম ক্লাস যেহেতু, আজকের ক্লাসের টপিকগুলো একটু ইজি, এবং এই টপিকগুলো থেকে খুব বেশি নম্বর প্রিভিয়াস ইয়ারের প্রশ্নে যে এসেছে ওরকম না। বাট আমি যদি একটু হিসাব করি তাহলে মোটামুটি আপনি এখান থেকে 2টা থেকে 3টা এমসিকিউ ইনশাল্লাহ পেতে পারেন। তবে পুরোটাই হচ্ছে লাকের উপর, বিকজ পিএসসি হচ্ছে সম্পূর্ণ আনপ্রেডিক্টেবল। সো আনপ্রেডিক্টেবিলিটির কারণে আসলে কোন অংশ থেকে কয়টা এমসিকিউ আসবে এটা প্রতি বিসিএস হচ্ছে এরা খেলা করে এগুলো নিয়ে। সো ইন জেনারেল এভারেজে 2-3টা প্রশ্ন এখান থেকে থাকে আজকে টপিকগুলোর উপর ভিত্তি করে, বাট কম বেশি হতে পারে। সো আমার কথাটাকে ফাইনাল ধরার কিছু নাই, কমতেও পারে বাড়তেও পারে। আচ্ছা, ঠিক আছে, বই সাজেস্ট করবো ডেফিনেটলি, টেনশনের কোনো কারণ নাই। আচ্ছা, তো কম্পিউটারে হচ্ছে একটু স্লাইড অ্যাড করি। ওকে, তো কম্পিউটারের জন্য রেফারেন্স বই হিসেবে আমরা যদি একটু চিন্তা করি কি কি বই, মেইন একটা বোর্ড বই। বোর্ড বই বলতে নবম 10ম শ্রেণীর বোর্ড বইও হতে পারে বা এইচএসসিরও হতে পারে। একাদশ দ্বাদশ আছে আইসিটি, যেটার বইয়ের রাইটার হচ্ছে প্রকৌশলী মজুমদার। এটাতে আপনার প্রিলিমিনারি সিলেবাসের অনেক অংশ পাবেন এবং রিটেন পরীক্ষারও অনেক অংশ পাবেন পাবেন এটা একটা বেসিক বই হিসেবে ফলো করব, বোর্ড বইয়ের মতো করে রাখবো। 2 নম্বর হচ্ছে আপনার উত্তরণে যেহেতু ক্লাস করছেন, সো আমাদের ভাই উত্তরণের শুনতে প্রিপারেশন বা পাচ্ছেন? উত্তরণের মোটামুটি গুছানো আছে। আর হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভাইয়া নেট প্রবলেম হচ্ছে, আচ্ছা আচ্ছা, ঠিক মানে কথা আছে। কেটে কেটে আসতেছে। আচ্ছা, জাস্ট এ মিনিট।
আচ্ছা, এখন সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করবেন। জি ভাই, এখন ক্লিয়ার শুনতে পাচ্ছি। ওকে, গুড। আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করি তাহলে, যেটা বলছিলাম। তো উত্তরণের প্রিপারেশন বুকটা আসলে এনাফ আমার মতে, এটা পড়লে চলবে, বাট আসলে মাঝে মধ্যে কিছু আউট অফ সিলেবাস বা আউট অফ কনটেক্সট প্রশ্ন আসে প্রিলিমিনারিতে। তো এই বিষয়ে আসলে কেউই এক্সপেক্ট করতে পারে না। আপনি দেখবেন যে 15টা প্রশ্নের মধ্যে আপনার 12-13টা হয়তো কমন পড়েছে, মানে আপনাদের একটা কমন প্রশ্ন হচ্ছে কোন বই পড়লে সব প্রশ্ন কমন পড়বে। ভাই আমি বলবো, মানে এই পৃথিবীতে এখনো পর্যন্ত বা বাংলাদেশে কোনো বই নাই যেটা পড়লে আপনার 15টা প্রশ্ন কমন পড়বে। কারণ এই কমন ফেলানোর এই যে একটা টেকনিক বা কমন ফেলার যে একটা ধান্দা, এটা দিয়েই হচ্ছে আপনাদেরকে আসলে ব্রেন ওয়াশ করা হয় এবং কনফিউজ করে দেওয়া হয়। আপনার তো 15টার মধ্যে 15টা দরকার নাই। একটা প্রিলি টিকতে আপনার কত লাগে? একটা প্রিলিমিনারি পাস করতে আপনার এখন যে ব্যাপারটা চলছে, একটু প্রশ্নের মানও যেরকম উন্নত হয়েছে, সবার প্রিপারেশনের মানও বেড়েছে। সো 120 আগে খুব সেফ জোন ধরা হতো, এখন 120 থেকে সেটা বেড়ে 5 অথবা 10, মানে 125 থেকে 130 পর্যন্ত ধরে নেওয়া হয়। এটা মোর দ্যান এনাফ ধরে নেওয়া হয়। সো আপনার 125 থেকে 130 পেতে হলে আপনার 60%-এর মতো বা 60% প্লাস মাইনাস নম্বর পাওয়ার দরকার হয়। তো এই 15-এর মধ্যে 60% যদি ধরা হয়, সে 15-এর মধ্যে 60% কিন্তু আপনার 12 হয়ে যায়। সো আপনার তো 15টা দরকার নাই ভাই। সো এই 100% কমন পড়বে কোন বই, এগুলো নিয়ে মাথা গরম করবেন না। আপনি যে কোনো একটা বই থেকে কনফিডেন্টলি পড়া শুরু করেন, বাকিটা আল্লাহ ভরসা, ঠিক আছে? এইটা হচ্ছে আমার মতামত। এটাই হচ্ছে স্ট্র্যাটেজি হওয়া উচিত। কোনো একটা বিষয় আপনি ডেফিনেটলি 100% পারবেন না, এটা কেউ পারতো না, আমিও পারি নাই। এবং আপনাদের আরো যারা বিসিএস যোদ্ধা আছেন, যারা বিভিন্ন মোটিভেশন দেন বিভিন্ন জায়গাতে, তাদের কথাও যদি বলি, ডেফিনেটলি তারাও কেউ 100% কোনো কিছু করে আসেন নাই, ঠিক আছে? তো এই মোটিভেশনাল কথাবার্তা বা খুব বেশি অতিরঞ্জিত কথাবার্তা শুনে কনফিউজড হবেন না। এটা শুধু ইন্টারন্যাশনাল আইসিটি না, যে কোনো টপিক, ইন্টারন্যাশনাল হতে পারে, বাংলাদেশ হতে পারে, বাংলা, ইংরেজি, বিজ্ঞান, ম্যাথমেটিক্স, হোয়াট এভার ইট ইজ, কেউই 100% পারে না, এটা সম্ভব না, ঠিক আছে? তো এইটার পরেও যদি আপনার মনে হয় না ভাইয়া প্রিপারেশন বুকে আমার কাছে মনে হচ্ছে না এনাফ পড়াশোনা করা যাবে, তাহলে আপনি যে কোনো বাজারের একটা প্রকাশনীর বই কিনতে পারেন, এটা আপনার উপরে। আর সব সময় তো আমাদের একজন হেল্পিং হ্যান্ড আছে, সেটা হচ্ছে গুগল। গুগল থেকেও হেল্পিং হ্যান্ড নিবেন, মানে হেল্প নিবেন। কোনো অথেন্টিক ইনফরমেশন বা অথেন্টিক সোর্স থেকে যদি কোনো ইনফরমেশন নিতে চান, এখান থেকেও সার্চ করে দেখতে পারেন, এটা আপনাকে হেল্প করবে। সাথে ইউটিউবও অনেকে আছেন যে ইউটিউব থেকে ভিডিও দেখেন, বা ইউটিউব থেকে হচ্ছে কোনো একটা টপিকের উপর হচ্ছে আপনি পড়াশোনা করেন, চাইলে করতে পারেন। কেউ যদি খুব বেশি উৎসাহী হন, এটা তাদের জন্য, আদারওয়াইজ দরকার নাই। তো রেফারেন্স বই ভাই এগুলোই ভাই, এর বাইরে কিছু আমি বলবো না। প্রথম দুইটাকে টার্গেট করেন, আই থিঙ্ক খুব একটা আটকাবে না। স্বাক্ষর ভাই, আমি কোনো বইয়ের নাম বলবো না ভাই, মানে কোন বই কেমন, খুব কোন বই ভালো কোন বই খারাপ, এগুলা নিয়ে আমি আসলে কমেন্ট করতে চাচ্ছি না। বাজারে অনেক প্রকাশনীর বই আছে, সো যে কোনো একটা প্রকাশনীর বই কিনলেই এনাফ ভাইয়া, কম বেশি ইনফরমেশন সবগুলাতেই থাকে। এটা নিয়ে আসলে বদার্ড হবেন না। তো আপনি পড়াশোনা নিয়ে বদার্ড হন, বই নিয়ে বদার্ড হবেন না, ঠিক আছে? প্রিলিমিনারিতে ভাই আমি শুধু MP3-র একটা সেট পইরা ভাই পার করে দিছি আল্লাহর রহমতে। এখন ভাই MP3-তে কি এমন আহামর ইনফরমেশন আছে, আমাদের সময় কি ছিল আমি জানি না ভাই। তারপরে হচ্ছে রিটেনের কথা যদি বলি, রিটেনে ভাই প্রফেসরের এক সেট বই কিনছিলাম, আর বিজ্ঞান আর ম্যাথের জন্য ওরাকল পড়ছিলাম, নাথিং এলস। ভাই হয়ে গেছে ভাই, আপনি পড়েন, গুছায় পড়েন, স্ট্র্যাটেজিক্যালি পড়েন ভাই, বই ম্যাটার করে না খুব একটা। অনেকে 3-4টা বই কিনে আসলে বইয়ের লাইব্রেরি সাজায় বসেন, আলটিমেটলি রেজাল্ট জিরো। এত বই পড়বেন কখন? সম্ভব না। আচ্ছা, ঠিক আছে, তাহলে রেফারেন্স বই ডান। এবার আসি কম্পিউটার কিভাবে পড়বেন। শুধু তো ভাই রিডিং পড়ে গেলে হবে না, একটু স্ট্র্যাটেজিক ওয়েতে অ্যাপ্রোচ করা উচিত। কম্পিউটারে দেখবেন কিছু টপিক থাকবে, এখানে আপনার বোঝাবুঝির কিছু নাই, একদম ঝাড়া মুখস্থ। এটাকে আমি নাম্বার 1 টপিক বললাম, যে এই ইনফরমেশন গুলো হচ্ছে আপনাকে মুখস্থই করতে হবে, এখানে কেউ আপনাকে কোনো কিছু বুঝাতে পারবে না, ঠিক আছে? তো এই টাইপের আপনার প্রশ্ন থাকে মোটামুটি 4-5টা, আমি বলবো, যেখানে আপনার মুখস্থ ছাড়া কোনো গতি নাই, ইভেন কোনো কোনো ক্ষেত্রে বেশিও হয়। এরকম কিছু প্যাটার্নের প্রশ্ন আসে যেগুলোতে হচ্ছে আপনার কিছু বোঝার ব্যাপার স্যাপার আছে। যেমন হচ্ছে কম্পিউটার নম্বর সিস্টেম, লজিক গেট, বাইনারি থেকে বিভিন্ন কনভার্সন গুলা, তারপরে হচ্ছে আপনার মাইক্রোপ্রসেসর, সিপিইউ, এগুলার কাজকর্ম, এগুলো হালকা পাতলা একটু বোঝার ব্যাপার স্যাপার আছে। বাট মেইনলি নম্বর সিস্টেম, লজিক গেট, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এই অংশগুলো হচ্ছে একটু বোঝার ব্যাপার আছে। সো আপনি বুঝবেন, এই বোঝার ব্যাপারেও কিছু প্রশ্ন থাকে, এখানেও 3-4টা প্রশ্ন পাওয়া যায়। কিছু আছে হচ্ছে আপনার দৈনন্দিন জীবন ভিত্তিক, আপনার বিভিন্ন সময় আপনি ইউজ করছেন, যেটাকে আসলে ইনফরমেশন টেকনোলজির 5 নাম্বার, যেটা ওইটাকে মিন করছি। যেমন আপনি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ইউজ করছেন, আপনি হচ্ছে দৈনন্দিন জীবনে বিভিন্ন ই কমার্স ইউজ করছেন, তারপর আপনি সাইবার ক্রাইম অনেকে ফেস করছেন, কেউ সাইবার বুলিং করছেন।
সো হোয়াট এভার যাই করেন না কেন, এগুলো হচ্ছে আপনার ডে টু ডে লাইফ এক্সপেরিয়েন্স। আপনি মোবাইল ফোন ইউজ করছেন, কম্পিউটার ইউজ করছেন, তো মোবাইল ফোনের আপনি 4G 5G নিয়ে খুব কথাবার্তা বলছেন, আলোচনা করছেন, তো এগুলোও কিন্তু আপনার এই সিলেবাসের মধ্যে আছে। সো আপনার ডে টু ডে লাইফের কিছু ইনফরমেশন আপনি এখানে পাবেন, যেগুলো আপনাকে একটু মুখস্থ করতে হবে। সো মোটামুটি এই 3 প্যাটার্নের প্রশ্ন আছে ভাইয়া, এর বাইরে কিছু নাই। যারা মুখস্থ, যেটা 4 5 6 বা বেশিও হতে পারে, কিছু আছে বুঝে নিবেন, আর কিছু আছে ডেইলি লাইফের সাথে অ্যাকাস্টম টু করে বা রিলেট করে পড়বেন, তাহলে একটু ইজি হবে। সো ইনফরমেশন টেকনোলজির যে পার্টটা, সেটা আপনার এই 3 নাম্বার অংশের মধ্যে পড়তেছে। এটা প্রতিদিনের বিভিন্ন কাজকর্মের সাথে মিলিয়ে পড়বেন, দেখবেন খুব একটা বদার্ড হবেন না, বা খুব বেশি একটা বার্ডেন মনে হবে না। বোঝার যে পার্টটা আছে, ইনশাল্লাহ কম্পিউটার আপনাদের সাথে আমি থাকবো। আমি এই ক্লাসগুলো নিলে এরপর আপনার কোনোদিন মনে হবে না যে ভাই নম্বর সিস্টেম, লজিক গেট বা কনভার্সন নিয়ে কোনো কনফিউশন আছে, ইনশাল্লাহ একটু গ্যারান্টি দিতে পারি। সো এটাও ইনশাল্লাহ হয়ে যাবে। আর কিছু আছে মুখস্থের ব্যাপার, বললাম তো এটাই ম্যাক্সিমাম অংশ। এখানে আপনার বিভিন্ন ইনফরমেশন মাথায় রাখতে হবে, এখানে বোঝাবুঝির কিছু নাই। তো আনফরচুনেটলি বলি বা ফরচুনেটলি বলি, যেটাই বলি না কেন, আজকের ক্লাসটা হচ্ছে প্রথম প্যাটার্নের মধ্যে পড়তেছে। আজকের ক্লাসে মুখস্থ ছাড়া আপনাদের আমি কিছুই ডেলিভার করতে পারবো না। দু একটা অংশ আছে আপনাদেরকে হয়তো একটু মুখস্থ করার অ্যাপ্রোচ বলতে পারবো, গল্পের ছলে ছলে বলবো, তো ডেফিনেটলি হয়তো সেখান থেকে ইজিলি মনে রাখতে পারবেন, এই আর কি। তো কম্পিউটারে মোটামুটি জেনারিক্যালি আপনি 15-র মধ্যে 10-12 অনেকেই পায়, 10 থেকে 12-র মতো। এটা খুব কঠিন না তোলা, কারণ আমি আমার বিসিএস এর এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখেছি, যে 200 নম্বরের মধ্যে আপনারা যারা প্রিলি পাশ করেন না এর আগে বা দিয়েছেন, তারা অনেকেই কিন্তু 95 90 98 100-র কাছাকাছি নম্বর পেয়েছেন, কেউ কেউ 105-ও পেয়েছেন। তারপরও প্রিলি টিকতে পারেননি, কারণ কাট নম্বর বলি বা যাই বলি না কেন, এটা একটু বেশি ছিল। তো আপনারা খেয়াল করে দেখবেন, 200 নম্বরের এমসিকিউর মধ্যে আপনি কিন্তু 60 থেকে 65টা প্রশ্ন পেয়ে যান, যেগুলো একদমই কমন, সবাই পারে। একটু মিলিয়ে নিবেন আমার কথাটা, যারা যারা ফ্রি দিয়েছেন তাদেরকে বলছি। 60 থেকে 65 নাম্বার থাকে, যেটা খুবই ইজি, এটা সবাই পারে, এখানে কেউই তেমন ভুল করে না। এরপরে আপনার আরো থাকে হচ্ছে প্রায় 60 70 নম্বরের মতো, যেগুলো হচ্ছে আপনার পড়েছেন, বাট হয়তো ওই সময় গিয়ে আপনার মনে করতে একটু কষ্ট হচ্ছে বা একটু চিন্তা করতে হচ্ছে। আর বাকি যে কিছু নম্বর থাকে আপনার 50-র মতো, এই 50-র মতো থাকে হচ্ছে কনফিউজিং, কঠিন, আননোন, আপনার পড়াশোনার বাইরে, এরকম কিছু প্রশ্ন। তো এখান থেকেও অনেকে কিছু নম্বর তুলতে পারেন। সো আমি আপনাদেরকে বলবো, এই যে প্রথম 60 থেকে 65 যেটা সবাই পারে, এই মার্কটা আপনাকে ভালোভাবে তুলতে হবে। এই জায়গাটা হবে আপনার স্ট্রং জোন, এইটা আপনি ভুল করেন না। এখানে যদি ভালো নম্বর রাখতে পারেন, আপনার ডেফিনেটলি প্রিলি পাস করার পসিবিলিটি বেড়ে যাবে। আর যেটা হচ্ছে মিডিয়াম টাইপের, একটু চিন্তা ভাবনা করতে হয় বা আপনার পড়াশোনার মধ্যেই থাকে, বা হয়তো আপনি ভুলে যান, ওই সময় মনে পড়ে না, এই জায়গাটাতে আপনার কাজ করতে হবে একটু বেশি, এই জায়গাটা আপনার সময় দিতে হবে। আর বাকি যে 40 50 থাকে খুব কঠিন, আউট অফ সিলেবাস, কনফিউজিং, উত্তর থাকবে 2 3টা, কোনটা দিবেন আপনি এই কনফিউশনে সময় চলে যাবে। এইগুলা হচ্ছে আপনার ওই বুমরার ইয়র্কারের মতো, বা আপনার স্টার্কের ইনসুইঙ্গার ইয়র্কারের মতো, বা হচ্ছে আপনার সাকিব আল হাসানের আর্ম বলের মতো, যেগুলো হচ্ছে আপনার বুঝে শুনে ডিফেন্ড করতে হবে, বা সোজা বাংলায় ছেড়ে দিতে হবে। কিছু করার নাই, এখানে আউট হয়ে গেলেও আপনার কোনো আফসোস থাকবে না। বাট আউট হওয়া যাবে না, কারণ আউট হলে তো আপনার নেগেটিভ নাম্বার, আউট হলে আপনি একা আউট হবেন না, আর একটা অর্ধেক নাম্বার কেটে নিয়েই আউট হবেন। সো নেগেটিভ নাম্বারিং যেন না হয়, সেজন্য প্রচুর প্র্যাকটিস এক্সাম দিতে হবে। আর বাসায় বসেও সেইভাবে নিজেকে একটু প্রস্তুত করতে হবে, যে একটা মানে ইনসেপশন আপনার মধ্যে তৈরি করে নিতে হবে। সেটা হচ্ছে যে 4টা প্রশ্নের মধ্যে কোনটা আসলে কারেক্ট অ্যান্সার। এটা কিন্তু অনেক সময় প্রশ্ন দেখলে বোঝা যায় যে 4টার মধ্যে থেকে 2টা অড জিনিস আউট করে দেওয়া যায়, যে এই 2টা হবেই না, নিশ্চয়ই ওই 2টার মধ্যে হবে। এটা কিন্তু খুব ইজি, চাইলে একটু বের করা যায়। তো এইটা আসলে বিভিন্ন পরীক্ষা দিয়ে দিয়ে আসলে এক্সপিরিয়েন্সটা বাড়ে, একদিন 2 দিনে হয় না। তো আপনাকে নিয়মিত ডেইলি এক্সামগুলো দিতে হবে এবং ফাইনাল মডেল টেস্টগুলো অ্যাটেন্ড করতে হবে। দেখবেন ধীরে ধীরে এই অ্যাবিলিটিটা আপনার বাড়তেছে, আপনার মধ্যে চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, সো আমি 15-র মধ্যে টার্গেট করব হচ্ছে 10 থেকে 12। যারা একটু কম্পিউটার আইসিটি ভালো পারেন তারা 12 13 14 টার্গেট করবেন, যারা একটু কম পারেন তারা মিনিমাম 10 টার্গেট করবেন, তাহলেই চলবে। কারণ প্রত্যেকের একটা স্ট্রং জোন থাকে, যে বিজ্ঞান ভালো পারে সে 15-তে 14 15 পেয়ে যাবে। আবার কেউ খুবই বাংলা সাহিত্য খুব ভালো পারে, সে কিন্তু ওখানে আপনার আবার 20-এর মধ্যে প্রায় 17 18 পেয়ে যাবে। কেউ আবার হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর সাধারণ জ্ঞানগুলো তার খুব মাথায় থাকে, সে কিন্তু ওখানে 20-এর মধ্যে প্রায় 15 16 পেয়ে যাবে, আরেকজন কিন্তু 10 12 পাবে। সো আপনার হচ্ছে যে স্ট্রং জোনটা, সেটা ম্যাক্সিমাইজ করে অন্যদের থেকে এগিয়ে রাখতে হবে, যেন অন্য একটা জায়গায় আপনি কম পেলেও সমস্যা নাই, মানে এটা মিনিমাইজ হয়ে যায়। ঠিক আছে? এইটাই হচ্ছে স্ট্র্যাটেজি। অনেকেই বুঝেন না, বই কিনেন 100টা, পড়তে থাকেন, সব পড়তে যান, আলটিমেটলি মাথায় কিচ্ছু থাকে না। আপনার তো একটা ক্যাপাসিটি আছে ভাই, ক্যাপাসিটির বাইরে তো আপনি নিতে পারবেন না। আবার আপনি যে ক্যাপাসিটি নিয়ে পরীক্ষার হলে যাবেন, তার হয়তো 70 থেকে 80% আপনি ডেলিভার করতে পারবেন। সো এফিসিয়েন্সি কিন্তু কমে যায় আমাদের, কোনোভাবেই পসিবল না। হ্যাঁ,
তো এই লায়াবিলিটিস গুলা, এই ড্রব্যাকস গুলা মাথায় নিয়েই পড়াশোনা করবেন, তাহলে দেখবেন খুব বেশি হতাশ হবেন না। ঠিক আছে? আর ডেইলি এক্সামের নম্বর টম্বর নিয়ে মাথা গরম করবেন না, প্রথম দিকে কম পাবেন, ধীরে ধীরে বাড়বে। সো বলার হওয়ার কোনো কারণ নাই। তো প্রথম 15 মিনিট ভাই একটু কথাবার্তা বলে নিলাম ইন জেনারেল, এখন ক্লাস শুরু করি। তো আজকে হচ্ছে মুখস্থ টাইপের ক্লাস। আজকে আসলে কি আছে সিলেবাসে একটু দেখে নেই। কম্পিউটার কি জিনিস, কি কাজ করে, বেসিক কিছু ধারণা, কম্পিউটারের ইতিহাস, কিভাবে এই পর্যন্ত কম্পিউটার ঘুরে ফিরে আসলো, কম্পিউটারের প্রজন্মগুলো একটু দেখবো, কোন প্রজন্মে কি টাইপের কম্পিউটার আমরা ইউজ করেছি, কম্পিউটারের অঙ্গ সংগঠন যেটা বা স্কেলিটন আমরা ডিসাইড করব, করে দেখবো যে কি কি পাওয়া যায়। হার্ডওয়্যারটা একটু দেখবো অঙ্গ সংগঠনের মধ্যে, আমরা সফটওয়্যার পার্টটাতে আজকে যাচ্ছি না। এই হচ্ছে মোটামুটি আজকের ক্লাস। খুবই সহজ সহজ কয়েকটা টপিক, এবং এই টপিকগুলো আপনার লিখিত পরীক্ষাতেও কাজে লাগবে। কোনটা লাগবে একটু মার্ক করে দেই। কম্পিউটারের প্রকারভেদ, কম্পিউটারের প্রজন্ম, এই অংশগুলো লিখিত পরীক্ষায় আসে। কম্পিউটারের অঙ্গ সংগঠন, মাইক্রোপ্রসেসর, মাদারবোর্ড, বাস, এগুলা লিখিততে আসে। সো এই অংশটা একটু ভালো করে রাখবেন পড়ে, যেন লিখিত পরীক্ষাতেও যে কাজে লাগে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা তাহলে শুরু করছি। হ্যাঁ, আর কথা বাড়াবো না, বা আর কোনো মোটিভেশন না। আমরা একটু প্রথমেই দেখে নেই যে প্রিভিয়াস ইয়ারে আজকের পার্টগুলো থেকে কেমন প্রশ্ন এসেছে। আজকে কিন্তু আমরা মোটামুটি কম্পিউটারের প্রজন্ম, ইতিহাস, অঙ্গ সংগঠন, এই টাইপের জিনিসপত্র নিয়েই ছিলাম। তা আগেই বলছি ভাই, খুব বেশি প্রশ্ন এই জায়গা থেকে আসে না প্রিলিমিনারিতে। 37, 38 এইসব জায়গাতে 2-1টা 40 আসছিল, বাট 41-এর পর থেকে সিনারিও চেঞ্জ হয়ে গেছে। টপিকগুলো খুব জেনেরিক এবং মুখস্থ নির্ভর হওয়ার কারণে পিএসসি এই জায়গা থেকে প্রশ্ন একটু কমিয়ে দিয়েছে, খেয়াল করে দেখেন। তো কমিয়ে দিলেও ভাই আসবে না তার গ্যারান্টি কেউ দিতে পারছে না। দেখা গেল 46-এ গিয়ে এখান থেকে 2-3টা প্রশ্ন দিয়ে দিয়েছে, সো আমরা পড়ে যাব। আর মেমোরি, পেরিফেরাল ডিভাইস, আমাদের আগামী দিনের যে টপিকগুলো আছে আগামী ক্লাসগুলোতে, সেখান থেকে দেখেন বেশ ভালোই প্রশ্ন এসেছে, 2-3টা করে। নম্বর সিস্টেম, লজিক গেট থেকে বেশ প্রশ্ন আসে প্রতিবার। তারপরে কম্পিউটার সফটওয়্যার, অপারেটিং সিস্টেম, কম্পিউটার ভাইরাস, এগুলো খুবই কমন একটা টপিক। ডেটাবেস সিস্টেম, এগুলো থেকে একটা একটা করে প্রশ্ন আসছে প্রতি বিসিএসই। তারপরে ইনফরমেশন টেকনোলজির মধ্যে আপনার কম্পিউটার নেটওয়ার্ক, মোবাইল, ইন্টারনেট, ইন্টারনেট থেকে দেখেন 2-3টা করে প্রশ্ন প্রায় আসছে, 1-2টা করে। তারপর আমাদের দৈনন্দিন জীবনে কম্পিউটার থেকে প্রশ্ন আসছে কোনো কোনো, বা 2-3টা। নেটওয়ার্কিং থেকে আসছে, সাইবার ক্রাইম থেকে আসছে। সো পুরো ব্যাপারটাই হচ্ছে একটা র্যান্ডমাইজেশন। সো র্যান্ডমলি যেহেতু প্রশ্ন আসে, আপনার কোনো স্পেসিফিক সাজেশন করে দেওয়া পসিবল না। বাট আমি আপনাকে বলতে পারবো না যে আপনি কম্পিউটার নেটওয়ার্কটা পড়েন না ভাই, বা আমি বলতে পারবো না যে ভাই সেলুলার নেটওয়ার্ক থেকে তো 44 একটা আসছে আর আসছে 37, এবার আপনি পড়েন না, আসবে না ইনশাল্লাহ। এইসব গ্যারান্টি কেউ দিতে পারবে না। সব দেখতে হবে আপনাকে, জ্যাক অফ অল ট্রেডস হইতে হবে, অর্থাৎ সবগুলো বিষয়ে কিছু সম্যক ধারণা নিয়ে পরীক্ষায় যাইতে হবে, একদম জিরো আইডিয়া নিয়ে যাবেন না। ওকে, তো আমরা আসলে কম্পিউটার কি, কম্পিউটারের কাজটা হচ্ছে আপনার আপনার জীবনকে সহজ করে দেওয়া। আমরা যদি আশেপাশে তাকাই, আমাদের বিভিন্ন জায়গাগুলোতে হচ্ছে একটু খেয়াল করি ডে টু ডে লাইফে, আমাদের বাসা বাড়ি থেকে শুরু করে অফিস আদালত, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের কলকারখানা, আমাদের সবকিছু, অর্থাৎ আমরা যে আমাদের দৈনন্দিন জীবনে যা যা ব্যবহার করি সবকিছুতেই কিন্তু এখন কম্পিউটারের একটা ইম্প্যাক্ট আমরা দেখতে পাই। ঠিক আছে? তো আধুনিক কম্পিউটার যেটা যেটা আমরা বর্তমানে ব্যবহার করছি, যে ল্যাপটপ বলি বা খুব হাই স্পিডি পিসি, যেটা র্যাম ভালো, 8 জিবি বা 16 জিবি, খুব ভালো প্রসেসর, কোরাই 9 বা কোরাই 7 প্রসেসর, তারপর হচ্ছে মাদারবোর্ডটা খুব ভালো গিগাবাইটের বা হয়তো ইন্টেলের, যেটাই হোক না কেন, আধুনিক কম্পিউটারের কিছু বৈশিষ্ট্য আছে, জাস্ট একবার চোখ বুলাবেন, এখান থেকে এমসিকিউ আসে না ভাই। হাই স্পিড হবে, অ্যাকুরেসি ভালো হবে, কাজ করতে ক্লান্তি থাকবে না। ক্লান্তি বলতে কি, কম্পিউটারকে আমাদের টায়ার্ড হয়ে যায়, আমরা যেরকম কাজ করার মধ্যে টায়ার্ড হয়ে শুয়ে পড়ি, গরম লাগে, হাঁসফাঁস করি, আবার গ্লুকোজ খাইলে আবার এনার্জেটিক হয়ে যাই, মানে টিভিতে যে অ্যাড দেখায় আর কি। কম্পিউটার এরকম কিছু হয় না ভাই। কম্পিউটারের ক্লান্তি মানে হচ্ছে কম্পিউটার স্লো হয়ে যাওয়া। সো আধুনিক কম্পিউটার গুলো খুবই হাই স্পিডে র্যাম দিয়ে তৈরি হয় বা এসএসডি থাকে। তো এসএসডি, র্যাম এগুলো থাকার কারণে কম্পিউটার স্লো হয় না, খুব স্পিডে আপনাকে কাজ দিয়ে দিবে। কারেক্টনেস থাকবে, রিলায়েবিলিটি থাকবে, অর্থাৎ আপনার ভুল হওয়ার চান্স কম, মানুষ ভুল করতে পারে, কম্পিউটার ভুল করে না। এবং ভার্সেরিলিটি, অর্থাৎ আপনার বহুমুখিতা, আপনি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন, যেটা বর্তমান যুগে করা হচ্ছে। ঠিক আছে? এছাড়া কম্পিউটারের আরো কিছু বৈশিষ্ট্য আছে যেটা দিয়ে কম্পিউটারের ক্যারেক্টারিস্টিক্স গুলো নির্ধারণ করা হয়, যেমন প্রসেসিং স্পিড ভালো হতে হয়, চ্যানেল ক্যাপাসিটি ভালো থাকে, কিছু ল্যাটেন্সি থাকে কম্পিউটারের মধ্যে, বিশ্বাস্যতা, দ্রুতগতি, সূক্ষ্মতা, ক্লান্তিহীনতা, স্মৃতি, কম্পিউটারে স্টোর করতে পারে মেমোরি, যে কোনো কিছু আপনি কম্পিউটারে সেভ করে রাখতে পারছেন, এবং কিছু লজিক্যাল ডিজাইন ডিসিশন আপনাকে দিতে পারবে।
ভালো করে খেয়াল করেন, লজিক্যাল ডিসিশন, তার মানে আপনি চাইলে না সে ডিসিশন দিবে না, আপনি যে লজিকটা তাকে ইনপুট দিবেন সে সেই লজিক অনুযায়ী হচ্ছে আপনাকে আউটপুট দিবে। সো আলটিমেটলি কম্পিউটার কিন্তু আপনার উপর ডিপেন্ড করবে, আপনি যা চাইবেন সে আপনাকে তাই দিবে। সো কম্পিউটারের হচ্ছে কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নাই, সে কোনো ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতে পারে না, তার কোনো বুদ্ধি নাই। তাকে কৃত্রিম বুদ্ধিমত্তা দেওয়ার জন্য বর্তমানে কাজকর্ম চলতেছে, আমরা রোবোটিক্স এর ব্যাপারে অনেকেই জানি। তো কম্পিউটার যেন আমাদের কমান্ড নিয়ে তার নিজের মতো করে ইন্টেলিজেন্স ইউজ করতে পারে, এই জন্য কাজকর্ম চলতেছে। সো ইন ফিউচার, নিয়ার ফিউচার হতে পারে বা ফার ফিউচার হতে পারে, আমি জানি না, হয়তো কম্পিউটার এমন থাকবে যে আমি কিছু একটা বলবো সে সেটাকে মডিফাই করে তার মতো করে আমাকে আউটপুট দিবে, যেটা হয়তো আমার থেকে অনেক বেটার। সেই দিন আসতে চাই হোক। তো কম্পিউটার কিভাবে আসলো আসলে? কম্পিউটার বা বাংলা যেটা বলি কম্পিউটারে, সেটা হচ্ছে গণনা যন্ত্র, অর্থাৎ কম্পিউটার দিয়ে আমরা গণনা করতে পারি। নর্মালি কিন্তু ক্যালকুলেশনের পারপাজেই কম্পিউটারের সূত্রপাত ঘটে। তো আমরা যদি কম্পিউটারের জেনারেশনকে ভাগ করি বা কম্পিউটারের ইতিহাসকে ভাগ করি, আমরা তিনটা পার্ট করতে পারি, একটা প্রাচীন, মধ্যযুগ, একটা আধুনিক যুগ। কাইন্ড অফ বাংলা সাহিত্যের মতো, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। তো প্রাচীন যুগে আসলে গ্রিস, মেসোপটেমিয়া, তারপর হচ্ছে আপনার পুরোনো যে মায়া সভ্যতা থেকে আরো বিভিন্ন সভ্যতা আছে, ইনকা সভ্যতা, এইসব সভ্যতায় কিন্তু মানুষের মধ্যে বিভিন্ন বিনিময় হার ছিল। অর্থাৎ যখন থেকেই মানুষ দেখলো সে একা তার নিজের প্রয়োজন মেটাতে পারতেছে না, তখন থেকেই এক্সচেঞ্জ প্রথাটা চালু করে। অর্থাৎ আমি মাছ ধরতে পারি, আমি তোমাকে আমার মাছ দিলাম, তুমি শিকার করতে পারো, তুমি তোমার বাইসনের একটা মাংস আমাকে দাও। বা আমি হয়তো কৃষিকাজ করছি, আমি আমার শস্য ফসল তোমাকে দিব, তুমি সেই সমপরিমাণ আমাকে হচ্ছে তোমার তুমি হচ্ছে স্টিল তৈরি করতে পারো বা হয়তো চাকা তৈরি করতে পারো, সেগুলো আমাকে প্রোভাইড করবা। তো এটা কিভাবে আসলে বিনিময় করছে? বিনিময়ের হারটা তো ঠিক হচ্ছে না। তো বিনিময় হারটা রেট ঠিক করার জন্য বা ফিক্স করার জন্যই হচ্ছে আপনার ক্যালকুলেশনের উৎপত্তি হলো। তো প্রাচীন গ্রিসে হচ্ছে প্রথম আপনার একটা যন্ত্র আবিষ্কার হলো, যেটা দিয়ে গণনা করার চেষ্টা করা হতো। কাঠের একটা যন্ত্র, ছোট ছোট কিছু ব্লক ছিল, এই ব্লক গুলাকে উপর নিচ করে হচ্ছে গণনা করা হতো। খুবই কমপ্লিকেটেড একটা মেথড ভাই, এই মেথড আপনার শেখার দরকারও নাই। আমি জাস্ট গল্পের ছলে বলছি আর কি। তো আপনি অ্যাবাকাস নামটা জানবেন, অ্যাবাকাস ছিল সেই প্রথম প্রাচীন যন্ত্র যেটা গ্রিসে ইউজ করা হয়েছিল। তো অ্যাবাকাস থেকে ধীরে ধীরে সামনের দিকে যখন এগোলো, শেষ পর্যন্ত মানে আমরা নেপিয়ারের অস্থি নামে একটা যন্ত্র পেলাম, যেটা আপনার মধ্যযুগ। প্রাচীন যুগে শুধুমাত্র অ্যাবাকাস ছাড়া আর কিছুই ছিল না, এছাড়া অন্য কোনো গণনা যন্ত্রের নাম ওভাবে পাওয়া যায় না। মধ্যযুগের প্রথমেই হচ্ছে আপনার নেপিয়ারের অস্থি নামে একটা যন্ত্র আবিষ্কার হলো, যেটা জন নেপিয়ার তৈরি করেছিলেন। এরপরে স্লাইড রুল, প্যাসকালেন, একটা ইলেকট্রিক ক্যালকুলেটর বা মেকানিক্যাল ক্যালকুলেটর, দুই রকম ক্যালকুলেটরই আবিষ্কার করা হয়েছিল। পাঞ্চ কার্ড, ডিফারেন্স ইঞ্জিন, এরকম করতে করতে ধীরে ধীরে আপনার মধ্যযুগ শেষ করে আমরা আধুনিক যুগে চলে আসি। এবং আধুনিক যুগের ক্রমবিকাশটাই হচ্ছে আপনার আমাদের পুরা কম্পিউটারের ক্রমবিকাশ। তো আমরা একটু ওয়ান বাই ওয়ান যাই, অ্যাবাকাস সম্পর্কে একটু দেখি। বিশ্বের প্রথম গণনা যন্ত্র, একটু মনে রাখেন কোন শব্দ থেকে আসছে, কত সালের মধ্যে এটা তৈরি মানে ব্যবহার করা শুরু হয় এবং কোন জায়গায় ব্যবহার করা হয়েছিল, ব্যাস। নেপিয়ারের অস্থি হচ্ছে জন নেপিয়ার, তিনি লগারিদম স্কেল আবিষ্কার করেছিলেন এবং সেই স্কেলের সাথে সামঞ্জস্য রেখেই ডান পাশে একটা ছবি দেখতে পাচ্ছেন, এইরকম একটা যন্ত্র তৈরি করেছিলেন, যেটার মাধ্যমে তিনি গণনা করেছিলেন। হোয়াট এভার ইট ইজ, কিভাবে করছেন কি করছেন কোনো দরকার নাই ভাই। স্লাইড রুলস পরবর্তী একটা যন্ত্র। স্লাইড রুলস হচ্ছে এডওয়ার্ড গুন্টার নামে একজন বিজ্ঞানী তৈরি করেছিলেন, নামটা একটু লিখে দিই, গুন্টার। এটা বর্তমানের ওই স্লাইড ক্যালিপার্স আছে না, আপনারা যারা সায়েন্সে পড়াশোনা করেছেন স্লাইড ক্যালিপার্স জানেন, ওই স্লাইড ক্যালিপার্স এর মতো একটা যন্ত্রের মতো, যেটা এই অংশটা টেনে টেনে আসলে দৈর্ঘ্য পরিমাপ করা হতো বা গণনা করা হতো, ঠিক আছে। তো স্লাইড রুলস আসলে খুব একটা ইফেক্টিভ ছিল না, এটাও কালের বিবর্তনে হারিয়ে গেল। এবং পরবর্তীতে বিজ্ঞানী ভন লিবনিজ তিনি কি করলেন, একটা মেকানিক্যাল ক্যালকুলেটর তৈরি করলেন। মেকানিক্যাল ক্যালকুলেটরের আকারটা এরকম ছিল, এই যে অংশ দেখতে পাচ্ছেন হাতলের মতো, এই হাতলগুলো ঘুরিয়ে ঘুরিয়ে এই যে ছোট ছোট সিলিন্ডার আকৃতির জিনিস দেখতেছেন না, আমি একটু মার্ক করে দিলাম, এই সিলিন্ডার আকৃতির জিনিসগুলোর মধ্যে হচ্ছে আমরা যে ট্রাভেল ব্যাগগুলোতে বিভিন্ন নাম্বার ইউজ করি না, 1 2 3 করে আমরা লক ইউজ করি, ওইরকম টাইপের আসলে হচ্ছে নাম্বারিং করা থাকতো। তো এই নাম্বারিং করার মাধ্যমে কেমনে কেমনে যেন ভাই ক্যালকুলেটর দিয়ে গণনা করতো, হোয়াট এভার, জটিল প্রসেস, জাস্ট একটু বললাম। তো এইটা বেশ কিছুদিন ইউজ করা হলো, মোটামুটি আপনার 1718 সালে পর্যন্ত এইগুলা ইউজ করা হতো। পরবর্তীতে জোসেফ মেরি জ্যাকার্ড নামে একজন গণিতবিদ, তিনি 1801 সালে একটা পাঞ্চ কার্ড সিস্টেম ব্যবহার করলেন, যেটা বর্তমানেও পাঞ্চ কার্ড আছে। আমরা যারা প্রাইভেট কোম্পানি বা বিভিন্ন প্রতিষ্ঠানে কার্ড পাঞ্চ করে ঢোকানো হয়, দেখেছেন আপনারা, হয়তো আপনারা নিজেরাও ইউজ করেন। এই পাঞ্চ কার্ডটা ওই মেকানিক্স থেকে আসলে এসেছে, ওই মেকানিজম থেকে। এবং এই পাঞ্চ কার্ডটা পরবর্তীতে আপনার বস্ত্রশিল্পে, আদমশুমারিতে, এইসব ক্ষেত্রেও বিভিন্ন গণনার জন্য ব্যবহার করা হতো। তো পাঞ্চ কার্ডের মেকানিজমটা
তারপর হচ্ছে আপনার এর আগে যে স্লাইড রুলস এর মেকানিজম এবং যান্ত্রিক ক্যালকুলেটরের মেকানিজম, এই তিনটা মেকানিজম নিয়ে পরবর্তীতে ব্যাবেজ নামে একজন বিজ্ঞানী তিনি বেশ গবেষণা শুরু করেন। তো গবেষণার ফলশ্রুতিতে তিনটা জিনিসকে উনি সাম আপ করে 1822 সালের দিকে একটা স্পেশাল ইঞ্জিন তৈরি করলেন, এবং সেই ইঞ্জিনের তিনি নাম দিলেন হচ্ছেন ডিফারেন্স ইঞ্জিন। তো দ্য রিজন বিহাইন্ড অফ ইট বাই নেমিং ডিফারেন্স ইঞ্জিন ওয়াজ, এটা একটা ডিফারেন্স তৈরি করতে পারতো। কি ডিফারেন্স তৈরি করতে পারতো? সাপোজ আপনি দুইটা যন্ত্র নিলেন বা দুইটা উপাদান নিলেন, সেই দুইটা উপাদানের মধ্যে সে একটা পার্থক্য বের করতো, হয় দৈর্ঘ্যের পার্থক্য বা কোনো কিছুর পার্থক্য, সে একটা ডিফারেন্স তৈরি করতে পারতো। অর্থাৎ দুইটার মধ্যে একটা কম্পারেটিভ একটা অ্যানালাইসিস করতে পারতো। দ্যাটস ওয়াই ইট ওয়াজ নেমড অ্যাজ ডিফারেন্স ইঞ্জিন। তো ডিফারেন্স ইঞ্জিন তৈরি করার প্রথম থেকে বা এইটাই ছিল সেই স্টেপ যেটা দিয়ে আমরা কম্পিউটারের আধুনিক জগতে সূত্রপাতটা ঘটলো, বাট নট আধুনিক যুগ, কারণ আধুনিক যুগ আরো পরে এসেছিল। এটা দিয়ে সূত্রপাতটা ঘটেছিল যে আমরা আর মধ্যযুগে থাকবো না। তো উনি এটা তৈরি করে আসলে শেষ পর্যন্ত মানে শান্তি পান নাই। তিনি ভাবলেন এটা তো শুধুমাত্র কম্পেয়ার করতে পারে, তো কিছু পারে না। তো আরো গবেষণা চালালেন। দীর্ঘ 11 বছর পর 1833 সালে তিনি আর একটা নতুন ইঞ্জিন তৈরি করলেন, যেটা হচ্ছে অ্যানালিটিক্যাল ইঞ্জিন দিলেন। অর্থাৎ এটার মাধ্যমে তিনি ছোটখাটো কিছু গুণভাগ, কিছু অ্যানালাইসিস এগুলোও করতে পারতেন। দ্যাটস ওয়াই এটার নাম দিলেন অ্যানালাইসিস ইঞ্জিন। তো এই যে অ্যানালাইসিস ইঞ্জিনটা তৈরি করলেন, এটার কারণেই প্রথম অ্যানালগ কম্পিউটার তৈরি করা হলো এটার বেসিসেই। এবং যেহেতু অ্যানালগ কম্পিউটারের বেসিসটা এসেছে চার্লস ব্যাবেজের মাধ্যমে, দ্যাটস ওয়াই কম্পিউটারের জনক বা অ্যানালগ কম্পিউটারের জনক বলা হয় হচ্ছে চার্লস ব্যাবেজকে। ওকে, আচ্ছা, এই হচ্ছে মধ্যযুগ পর্যন্ত জিনিসপত্র। নিচের দুইটা লাইন একটু খেয়াল করি, এখানে দুইটা র্যান্ডম ইনফরমেশন রেখেছি। প্যাসকাল এন্ড সেন্সাস মেশিন নামেও দুই একটা যন্ত্র ব্যবহার করা হতো এই মধ্যযুগের বিভিন্ন সময়ে, বাট নট ইম্পর্টেন্ট, একটু মনে রাখলেই চলবে। আর লর্ড বায়রনের একজন কবি ছিলেন, ইংলিশ কবি, ইংল্যান্ডের। তার কন্যা লেডি অগাস্টা অ্যাডা লাভলেস, তিনি প্রথম কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেছিলেন। অবাক হলেও সত্য ভাইয়া, একজন কবির কন্যা তিনি প্রথম কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেছেন, যার মাধ্যমে আমরা কম্পিউটারে বিভিন্ন কমান্ড দিতে সক্ষম হয়েছিলাম। যাই হোক, এটা আমরা প্রোগ্রামিং যখন পড়াবো, আমাদের ক্লাস আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে, তখনও বলবো, বাট এখানে একটু রেখে দিয়েছি। আচ্ছা, এবার আসে আধুনিক যুগের ব্যাপার স্যাপার। আধুনিক যুগের সূত্রপাতটা ঘটলো আসলে চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিন তৈরি হওয়ারও আরো 100 বছর পরে, নিয়ারলি 100 বছর, অর্থাৎ 1937 সালে আধুনিক কম্পিউটারের সূচনা হয়। এবং যে কম্পিউটারের মাধ্যমে সূচনাটা হয় সেটার নাম হচ্ছে মার্ক ওয়ান কম্পিউটার। হার্ভার্ড ইউনিভার্সিটির একজন অধ্যাপক ছিলেন, তার নাম হচ্ছে হাওয়ার্ড আইকেন। আপনারা হয়তো হাওয়ার্ড আইকেনের নাম শুনেছেন বা ছোটবেলায় পড়েছেন। এই যে কম্পিউটার নিয়ে রচনা লিখতাম না, বাংলা রচনা, ইংরেজি রচনা, সেখানে কিন্তু হাওয়ার্ড আইকেনের নাম আমরা পড়েছি অনেকেই। তো এই হাওয়ার্ড আইকেন সাহেব উনি করলেন কি, পাঞ্চ কার্ডের যে ওই যে একটা মেথড ছিল না, ওই পাঞ্চ কার্ডের মেথডটা নিয়ে তিনি কিছু গবেষণা করছিলেন। তো যেহেতু তিনি হার্ভার্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর, তার সাথে তার কিছু ফেলো ইন্টার্নও যোগদান করলেন, যে প্রফেসরকে সহায়তা করবেন। তো এছাড়াও তিনি আইবিএম কোম্পানির কিছু ইঞ্জিনিয়ারকে হায়ার করলেন, তাদেরকে নিয়ে বেশ কিছু গবেষণা করলেন। করার পরবর্তীতে 1944 সালে গিয়ে তিনি মার্ক কম্পিউটারটা আবিষ্কার করলেন, যার নাম দিলেন মার্ক ওয়ান। এটাই ছিল প্রথম আধুনিক বৈদ্যুতিক কম্পিউটার। আমি আবারও বলছি, প্রথম আধুনিক বৈদ্যুতিক কম্পিউটার, যেটার ইংরেজি করলে হয় ইলেকট্রিক্যাল কম্পিউটার, নট ইলেকট্রনিক, মাইন্ড ইট। ওকে, ইলেকট্রিক্যাল কম্পিউটার। ইলেকট্রনিকের মধ্যে পার্থক্য কি একটু পরে বলতেছি ভাই, তখন ক্লিয়ার হয়ে যাবে। তো মার্ক ওয়ানের কিছু বৈশিষ্ট্য ছিল, এটা ছিল বিশাল আকৃতির, লম্বায় প্রায় অ্যাবভ 50 ফিট এরকম ছিল, ওজনও বেশ ছিল, 4-5 টনের মতো, খুব প্রবলেমেটিক ছিল। তো একটা জায়গায় এরকম বসিয়ে রাখতে হতো, এই যে দেখেন ছবিতে দেওয়া আছে, এই বসানো অবস্থাতেই আপনার সব কাজ টাজ করতে হবে, বিভিন্ন কমান্ড টমান্ড দিবেন, এবং বিশাল মেকানিজম, এটা মেনটেন করতেও অনেক আপনার ইঞ্জিনিয়ার দরকার ছিল। তো বুঝেনি তো ভাই, সবকিছুই প্রথম দিকে বড় থাকে, ধীরে ধীরে ইউজ করতে করতে ছোট হয়ে যায়। তো এটা ছিল প্রথম বৈদ্যুতিক কম্পিউটার। এবং বর্তমানে এটা হার্ভার্ড ইউনিভার্সিটির যে একটা সায়েন্স মিউজিয়াম আছে, সেখানে সংরক্ষণ করা অবস্থায় আছে, যেহেতু এটা হচ্ছে একদম প্রথম হার্ভার্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর তৈরি করেছিলেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, একজন বলেছেন ভাই কি কি কাজ করা যেত। ভাই যেহেতু কম্পিউটার দিয়ে খুব বেশি কিছু না, ওই যোগ বিয়োগ গুণ ভাগ এই টাইপের কিছু কমান্ড করা হতো, কিছু টেবিল তৈরি করা যেত, ডেটা শিট তৈরি করা যেত, এইরকম আর কি, এর বাইরে কিছু না। আচ্ছা, এরপরে আইওয়া স্টেট কলেজের একজন পদার্থবিজ্ঞানের অধ্যাপক এবং গণিতের অধ্যাপক ছিলেন ভিনসেন্ট অ্যাটানাসফ। আমি নামটা একটু লিখে দিই ভাইয়া, এই নামগুলো মনে রাখার কোনো দরকার নাই, আমি জাস্ট এমনি বলছি। হ্যাঁ, ভিনসেন্ট অ্যাটানাসফ উনি কি করলেন, কয়েকজন
রিসার্চ যারা করেন গবেষক তাদের সাথে মিলে কাজ করা শুরু করলেন। ও বাই দ্য ওয়ে, এই সময় একটু বলে রাখি, 1933 থেকে 1950 এই 17 বছর ভাই কম্পিউটারের হচ্ছে রিভলিউশনের টাইম। এই রেভলিউশনের পিরিয়ডে প্রচুর পরিমাণ গবেষক, বিজ্ঞানী, পদার্থবিদ, গণিতবিদ তারা গবেষণা করেছেন, যাদের গবেষণার কারণেই হচ্ছে আমাদের আধুনিক কম্পিউটারের সূত্রপাত ঘটেছে। সো এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। সো যখন এই মার্ক ওয়ান তৈরি করা হলো তখন কিন্তু অ্যাটানোসফট কিন্তু বসেছিল না, তখনও কিন্তু অ্যাটানোসফটের কার্যক্রম চলছিল। মেইনলি অ্যাটানোসফটের পরিকল্পনা শুরু হয় হচ্ছে 1936 এর পরে, 37 এর সময়টায়। তো যখন মার্ক ওয়ান নিয়ে কাজ চলছে তখনও সাইমালটেনিয়াসলি অ্যাটানোসফট নিয়েও কাজ চলছে। তো অ্যাটানোসফট কি করলেন, আরো দুইজন বিজ্ঞানীকে নিয়ে কাজ করলেন, একজনের নাম ছিল মনে হয় ক্লিনসফ আর একজনের নামে হচ্ছে বেরি। মানে তিনজনের নামের মধ্যে এ বি সি আছে। তো ওই এবিসি নামটাকেই তারা রাখলেন হচ্ছে অ্যাটানোসফট বেরি কম্পিউটার বা এবিসি কম্পিউটার, ঠিক আছে। তো এই কম্পিউটারটা ছিল হচ্ছে আপনার একটা ইলেকট্রনিক কম্পিউটার, অর্থাৎ ইলেকট্রনিক কম্পিউটারটার মধ্যে আপনার কিছু ইলেকট্রনিক চিপ ইউজ করা হতো। তখনও কিন্তু আইসি তৈরি হয়নি বা আপনার ট্রানজিস্টর তৈরি হয়নি। সো এখানে ছোট ছোট কিছু ইলেকট্রনিক চিপ ব্যবহার করা হয়েছিল এবং ভ্যাকুয়াম টিউব ইউজ করা হয়েছিল হচ্ছে স্টোরেজ হিসেবে। আমি একটু মার্ক করে দেই, ভ্যাকুয়াম টিউব, এগুলো আপনারা প্রিপারেশন বুকেও পাবেন, আমি জাস্ট একটু এখানে মার্ক করে দিচ্ছি, ইউজ করা হয়েছিল এবিসি কম্পিউটারে স্টোরেজ ডিভাইস হিসেবে। ওকে, তো এইটা মোটামুটি ভাই কাজকর্ম খারাপ করে নাই, চলেছিল। কিন্তু এটার একটা আপগ্রেডেড ভার্সন ছিল হচ্ছে 3 নম্বর কম্পিউটারটা, এনিয়াক, যেটাকে বলা হয় ফার্স্ট পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার। ওকে, ইনিয়াক কম্পিউটারের জন্য কাজ করেছিলেন হচ্ছে পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং একজন অধ্যাপক, ঠিক আছে। তার নাম ছিল ডব্লিউ মসলি টাইপের এরকম কিছু, পুরোপুরি নাম আমার খেয়াল নাই। ভাই আমি আপনাদেরকে বলছি এই নামগুলো মুখস্থ করতে যেয়েন না, সাল মুখস্থ করতে যেয়েন না, এগুলো কিন্তু আসে না। সো আজাইরা পড়ে মাথা নষ্ট করবেন না, ঠিক আছে, আমি জাস্ট বলছি কারণ জানা দরকার এই জন্য। তো সেও ওই সেম কাজ করেছে, তার আন্ডারে রিসার্চ করতেছে বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে এরকম কিছু পদার্থবিদ এবং গণিতবিদকে নিয়ে গবেষণা করলেন এবং গবেষণা করে শেষ পর্যন্ত 1946-এ ইনিয়াক কম্পিউটার তৈরি করলেন। ইনিয়াক কম্পিউটারের একটা পূর্ণ রূপ দিয়েছিলেন তিনি, সরি পূর্ণ নাম আছে, নামটা দাঁড়ান আমার যতদূর মনে পড়ে, ইনিয়াক মানে হচ্ছে ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড ক্যালকুলেটর। আমি আবারও বলছি, ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড ক্যালকুলেটর। তো নামের মধ্যে যদি ইন্টিগ্রেটর মানে যোগ করা এবং ক্যালকুলেটর মানে গণনা করার কাজটাই বেশি করা হতো, ঠিক আছে। এরপরে এডভ্যাক আসলো। এডভ্যাকের সাথে আমার যে ব্যক্তির নাম জড়িত সে হচ্ছে আধুনিক কম্পিউটারের যে জনক, জন ভন নিউম্যান। এডভ্যাক হচ্ছে তার তৈরি এবং এটাই হচ্ছে প্রথম আপনার আধুনিক কম্পিউটার। এডভ্যাকের পূর্ণ রূপটা হচ্ছে আপনার ইলেকট্রনিক ডিসক্রিট ভেরিয়েবল অটোমেটিক কম্পিউটার। পুরো নামগুলো একটু গুগল সার্চ দিবেন ভাই, পেয়ে যাবেন। পারলে মুখস্থ করে ফেলেন, না পারলেও সমস্যা নাই, এমন না যে পড়তেই হবে। তো এডভ্যাকে কি ছিল, এডভ্যাকে প্রথম আপনার বাইনারি নম্বর সিস্টেমটা ব্যবহার করা হয়েছিল, অর্থাৎ 0101 এগুলো ব্যবহার করা হয়েছিল এডভ্যাকে। দ্যাটস ওয়াই এটার একটা গুরুত্ব ছিল, অর্থাৎ আধুনিক যে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ, যে আমরা বলি কম্পিউটার 01 ছাড়া বা বাইনারি ছাড়া কিচ্ছু বুঝে না, সেটা সূত্রপাত ঘটেছিল এডভ্যাক কম্পিউটারের মাধ্যমে। সো ডেফিনেটলি এটাই আমাদের ফার্স্ট আধুনিক কম্পিউটার এবং এই কম্পিউটার যেহেতু জন ভন নিউম্যান তৈরি করেন, তাই আধুনিক কম্পিউটারের জনকও হচ্ছে জন ভন নিউম্যান। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে আসলো এডস্যাক কম্পিউটার। এডস্যাক কম্পিউটারে হচ্ছে আপনার মার্কারি ডিলে লাইন্স ব্যবহার করা হতো, এটা একটা তার বৈশিষ্ট্য। আমি জাস্ট হচ্ছে স্পেসিফিক বৈশিষ্ট্যটাই বলছি। এই মার্কারি ডিলে লাইন্সটা ছিল হচ্ছে স্টোরেজ ডিভাইস হিসেবে। যেমন এবিসি কম্পিউটার ব্যবহার করা হতো ভ্যাকুয়াম টিউব, এডস্যাক কম্পিউটার ইউজ করা হতো মার্কারি ডিলে লাইন্স। এখন আপনি আমার বললেন না ভাই ভ্যাকুয়াম টিউব কেমনে কাজ করে, মার্কারি ডিলে লাইন্স কেমনে কাজ করে, ভাই আমি চাইলে একটু পড়াশোনা করে এসে আপনারা বুঝাই দিতে পারবো, সমস্যা নাই ভাই। বাট কথা হচ্ছে বেনিফিট কি, কোনো বেনিফিট নেই ভাই, মুখস্থ করেন এই অংশ, বোঝাবুঝি কোনো ব্যাপার না, বা এত জানতে হবে না, ডিপে যাইতে হবে না, আপনি এটা পরে উদ্ধার হয়ে যান, আর কিছু লাগবে না, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী যে ফাইনাল কম্পিউটারটা যেটার মাধ্যমে আমরা আসলে প্রথম ডিজিটাল কম্পিউটারের সূত্রপাত ঘটে সেটা হচ্ছে ইউনিভ্যাক। ইউনিভ্যাক কম্পিউটারটাই প্রথম ডিজিটাল কম্পিউটার, যে কম্পিউটারে আপনার হচ্ছে কম্পিউটারের সাথে আপনার কানেক্টিভিটি বাড়ানোর জন্য বা কম্পিউটারের স্পিড বাড়ানোর জন্য কিছু আপনার টিউব ব্যবহার করা হতো। মার্কারি রিলেন্সের বদলে কিছু স্টোরেজ ডিভাইস ইউজ করা হয়েছিল নতুন করে, এবং আগের মতো ভ্যাকুয়াম টিউবও ব্যবহার করা হতো না। সো ইউনিভ্যাক হচ্ছে আপনার প্রথম ডিজিটাল কম্পিউটার এবং এটার পুনরূপ হচ্ছে ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার। একটু লিখে দেই, ইউনির মানে হচ্ছে ইউনিভার্স
একটু ভালো করে মনে রাখেন, অন্যগুলো হয়তো আপনার না পড়লেও চলবে এত ডিটেইলসে, বা কোন সালে আবিষ্কৃত হয়, কোন ব্যক্তি আবিষ্কার করেন, সবগুলো না জানলেও চলবে। ওকে, ঠিক আছে। তো ট্রানজিস্টর ভিত্তিক কম্পিউটারে আমরা যাব পরবর্তী যুগে। তার আগে আমি আপনাকে একটু এই স্লাইডটা দেখাই দিই, আপনারা আধা মিনিট টাইম দিলে দেখতে থাকবেন। আচ্ছা, একজন ভাই প্রশ্ন করেছেন জনক এবং আবিষ্কারের মধ্যে পার্থক্য কি। ভাই, পার্থক্যটা আপনি একটু নিজে চিন্তা করলেও কিন্তু বুঝতে পারেন। দেখেন, আবিষ্কারক বলতে বোঝা হয় যে ওই কম্পিউটারটা তৈরি করে, তাকেই আবিষ্কারক বলে। আর জনক বলতে হচ্ছে আপনি একটা জেনারেশনের সূত্রপাত করে দিলেন। আপনার আইডিওলজি, আপনার ইনভেনশন, আপনার যে থিসিস, আপনার যে আবিষ্কার, এটাকে কাজে লাগিয়ে একটা নতুন জেনারেশন তৈরি হলো বা নতুন কিছু সূত্রপাত ঘটলো, তখন আপনাকে ওইটার ফাদার বলা হয়। আপনারা তো ইংলিশ লিটারেচার পড়ছেন, তাই না? ইংলিশ লিটারেচার অনেকগুলো ফাদার আছে না, ফাদার অফ ওল্ড ইংলিশ লিটারেচার, ফাদার অফ মডার্ন ড্রামা, ফাদার অফ আপনার অনেকগুলোই তো আছে। যাই হোক, তো এই ফাদারটা বলতে কি বুঝায়, মানে সে কি এই ইংলিশ পোয়েট পোয়েমটাকে তৈরি করেছে, বা সে কি হচ্ছে আপনার ইংলিশ প্রোজকে তৈরি করেছে, তা না। সে হচ্ছে ইংলিশ প্রোজে একটা নতুন সূত্রপাত ঘটিয়েছে বা একটা নতুন রিভলিউশন তৈরি করেছে। ফাদারটা আসলে ওই সেন্সে বোঝানো হয়। আর আবিষ্কারক জিনিসটা হচ্ছে আপনার কোনো কিছু আপনি একটা স্পেসিফিকলি তৈরি করেছেন, আপনি হচ্ছেন একটা ইনভেন্টর। ইজ ইট ক্লিয়ার? খেয়াল করেন, সুপার কম্পিউটারের জনক বলা হচ্ছে সেইমুর ক্রে। এখন সেইমুর ক্রে কি ওই সুপার সুপার কম্পিউটার আবিষ্কার করেই ক্ষান্ত হয়েছেন? আর কি কেউ সুপার কম্পিউটার তৈরি করেন নাই? করেছেন। এখন তো প্রচুর সুপার কম্পিউটার তৈরি হচ্ছে, মিনি কম্পিউটার তৈরি হচ্ছে, মাইক্রো হচ্ছে। কিন্তু ওভারঅল কম্পিউটারের যে আপনার আইডিয়াটা বা আপনার কম্পিউটারের যে জেনেসিসটা, সেটা কিভাবে এসেছে? এসেছে কিন্তু হচ্ছে চার্লস ব্যাবেজের সেই অ্যানালিটিক্যাল ইঞ্জিন, ডিফারেন্স ইঞ্জিন, ওগুলার হাত ধরেই। আবার আপনার এই দেখেন, আধুনিক কম্পিউটারের সূত্রপাতটা হয়েছে কিন্তু জন ভন নিউম্যান যখন হচ্ছে আপনার কম্পিউটার তৈরি করলেন, এডভ্যাক যেটা, তো ওইটার মাধ্যমেই কিন্তু প্রথম আপনার ডিজিটাল কম্পিউটার বা ইলেকট্রনিক কম্পিউটারের সূত্রপাত ঘটলো। সো ডেফিনেটলি এইটাই হচ্ছে আপনার কারণ। ভাই, আরেকবার রিপিট করতে এই মুহূর্তে পারছি না, এটা খুবই নর্মাল একটা বিষয়, রেকর্ডেড থাকবে ক্লাস, শুনে নিবেন একটু, ঠিক আছে? আপনাদের কোনো কিছু হারিয়ে যাবে না, আমিও হারিয়ে যাব না, আমার ভয়েস রেকর্ড হিসেবে থাকবে, একটু জেনে নিবেন ওখান থেকে বা শুনে নিবেন। আর লাস্ট একটা লাইন একটু খেয়াল করি, এই স্লাইডের নিচে দেওয়া আছে, সেটা হচ্ছে কম্পিউটার জাদুঘর অবস্থিত কোথায়। এই ইনফরমেশনটা একটু মনে রাখবেন, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের আটলান্টায়। আচ্ছা, আটলান্টা এন্ড আটালান্টা কোনো পার্থক্য আছে? হোয়াট ইজ আটালান্টা, কেউ বলতে পারবেন? আটালান্টা জিনিসটা কি ভাই? আটলান্টা তো বুঝলাম যুক্তরাষ্ট্রের একটা স্টেট বা সামথিং লাইক দ্যাট। আচ্ছা, আটালান্টা হচ্ছে আপনার ইটালিয়ান ফুটবল লিগের একটা ক্লাব, ঠিক আছে? ফুটবল খেলে, এই আর কি। অনেক সময় আটালান্টা উত্তরে থাকতে পারে, সো কনফিউজড হবেন না। ওকে, তো এরপরে আমরা একটা ব্রেকে যাব ভাই, তার আগে একটু দুইটা স্লাইড শেষ করে নেই। এই যে 1950 পর্যন্ত আমি জেনারেশন গুলো বলে গেলাম, এই সময়টাতেই হচ্ছে অনেক রিভলিউশন ঘটলো, বাট এর পরবর্তীতে আধুনিক কম্পিউটার কিন্তু থেমে থাকে নাই, আরো অনেক কিছু তৈরি করা হলো। ডায়োডের নাম আপনারা শুনেছেন, অর্থাৎ ওই যে পিএন জাংশন, তারপর হচ্ছে ডোপিং, সেমিকন্ডাক্টর, এগুলো নিয়ে তখন সাইমultaneously গবেষণা হচ্ছিল যে কিভাবে ইলেকট্রনিক যুগে সূত্রপাত ঘটবে, সেটা নিয়ে কাজ করা হচ্ছিল। তো দুইটা ডায়োডকে যখন পাশাপাশি সংযুক্ত করে একটা পিএন জাংশন ডায়োড তৈরি করা হয়, এবং আরেকটা মিলে যখন পিএনপি বা এনপিএন ট্রায়োড তৈরি করা হয়, তখনই একটা নতুন জেনারেশন তৈরি হলো, যেটা 1947 ঠিক হবে না, এটা 1948 হবে, সরি, এটা 1948 হবে। ওকে,
1948 সালে তিনজন সায়েন্টিস্ট জন বার্ডিন, উইলিয়াম শকলে এবং ওয়াল্টার ব্র্যাটেইন তারা কি করলেন, এরকম তিনটা অর্ধপরিবাহী ডোপিংকে সংযুক্ত করে একটা অর্ধপরিবাহী ট্রায়োড তৈরি করলেন, এবং এটাই হয়ে গেল প্রথম আবিষ্কৃত ট্রানজিস্টর। এটার মাধ্যমে তারা দেখলেন যে এটার সাহায্যে খুব দ্রুত অ্যাম্পলিফাই করা যাচ্ছে, সিগন্যাল মডিফাই করা যাচ্ছে, এবং আমি ইনপুট সিগন্যালের মাধ্যমে আউটপুটকে চেঞ্জ করতে পারছি। তো আগে আমার ইলেকট্রিক কম্পিউটার বা ওই যে এডব্যাক, এডস্যাক বা ইউনিব্যাক এই কম্পিউটারগুলোতে যেটা হতো যে আমার ইলেকট্রনিক সিগন্যালগুলোকে মডিফাই করতে অনেক বড় সাইজের কিছু ইনস্ট্রুমেন্ট লাগতো, যন্ত্র লাগতো, সেটা তখন আর হলো না বা লাগলো না। ঠিক আছে, কারণ কি? কারণ এই আপনার ট্রানজিস্টর তৈরির মাধ্যমে আপনার ইনপুট আউটপুট সিস্টেমটা খুব স্মুথ হয়ে গেল, খুব ইজি হয়ে গেল। ঠিক আছে, এই জন্য বলা হয় ট্রানজিস্টর আবিষ্কার হচ্ছে কম্পিউটারের আধুনিক সূত্রপাতের আর একটা বড় স্টেপ। তো 1948 সালে তৈরি হলো ট্রানজিস্টর, কিন্তু ট্রানজিস্টর ভিত্তিক কম্পিউটার তৈরি হলো আরো 10 বছর পরে গিয়ে 1958 সালে। কারণ কি কেউ বলতে পারেন বা আইডিয়া করতে পারেন কি কারণে 10 বছর সময় লাগলো? আচ্ছা, আইডিয়া করার দরকার নাই, বলেই দিচ্ছি। কোনো কিছু তৈরি হওয়া এবং সেটাকে একটা অ্যাপ্লিকেশন ভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া, দুটার মধ্যে একটা পার্থক্য আছে। সো ট্রানজিস্টরের আইডিয়াটা তৈরি হলো হচ্ছে আপনার 1948-এ, বাট ওটা তো আপনার বিভিন্ন কাজে ব্যবহার করতে হবে। সো কম্পিউটারের মধ্যে ইনসার্ট করে একটা ট্রানজিস্টর ভিত্তিক কম্পিউটার তৈরি করতেও কিন্তু সময় লাগতো। সো ডেফিনেটলি এইসব বিভিন্ন জটিলতার কারণে 10 ইয়ার্স টাইম লেগেছিল। 1958 সালে প্রথম ট্রানজিস্টর ভিত্তিক কম্পিউটার তৈরি করা হয়। ঠিক আছে, যেটা নাম ছিল হচ্ছে TXO। ভাইয়া মার্ক করে দিচ্ছি যেগুলো স্লাইডে, সেগুলো কিন্তু একটু ইম্পর্টেন্ট, পড়বেন এগুলো ভালো করে। হ্যাঁ, তিনজন বিজ্ঞানীর নাম মাথায় রাখবেন, এটা আপনার রিটেনেও কাজে লাগবে। ওকে, এবং পরবর্তীতে ট্রানজিস্টর ভিত্তিক একটা মিনি কম্পিউটার তৈরি করা হলো PDP-8, যেটা 1965 সালে এই কর্পোরেশন তৈরি করে সবার সামনে উপস্থাপন করেছিল। সো ট্রানজিস্টর ভিত্তিক কয়েকটা কম্পিউটারের নাম মনে রাখবেন, এগুলা না পড়লেও চলবে, আপনি TXO বা PDP-8 এই দুইটা মনে রাখেন, তাহলেই হবে। ওকে, তো ট্রানজিস্টরের পরবর্তীতে 10 বছর পরে বিজ্ঞানী দুজন, জ্যাক কেলবি এবং রবার্ট নয়েস, তারা কি করলেন, একটা আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট তৈরি করলেন। ইন্টিগ্রেটেড সার্কিটের মধ্যে তারা দেখলেন ছোট ছোট অনেক ইলেকট্রনিক চিপ ইনসার্ট করা গেল, আপনার ক্যাপাসিটর, আপনার ট্রানজিস্টর, তারপর হচ্ছে আপনার ছোট ছোট কিছু ডায়োড, সিলিকন চিপ, এগুলোর মাধ্যমে আপনার একটা ইন্টিগ্রেটেড সার্কিট তৈরি হলো, যেটা সাইজে খুবই ছোট, খুবই স্মল সাইজ, এবং এটা ব্যবহার করাও সহজ। এবং এই একটা মাত্র ইন্টিগ্রেটেড সার্কিট দিয়ে আপনি অনেকগুলো বড় বড় ইনস্ট্রুমেন্টকে কভার করে ফেলছেন। সো কম্পিউটারের সাইজ আরো ছোট হয়ে গেল। ঠিক আছে, এইটা আবিষ্কার করা হলো 1958 সালে, এবং আইসি ভিত্তিক প্রথম কম্পিউটার তৈরি করা হলো 7 বছর পর 1965 সালে। মাথায় রাখবেন এই সালগুলো একটু, কেন রাখবেন? যখন কম্পিউটারের প্রজন্ম পড়বেন তখন কাজে আসবে, দেখবেন। 1948 সালে আইসি তৈরি হলো, সরি ট্রানজিস্টর, 10 বছর পর ট্রানজিস্টর ভিত্তিক কম্পিউটার। 1958 সালে আইসি, 7 বছর পর 65 সালে প্রথম কম্পিউটার। সো প্রথম কম্পিউটার ছিল হচ্ছে দুইটা, B2500, B3500। পরবর্তীতে ডিজিটালি সেটা ভার্সন চেঞ্জ করা হলো IBM 360। আপনারা অনেকেই IBM এর নাম শুনেছেন। IBM 360 হচ্ছে প্রথম ডিজিটাল কম্পিউটার যেটা আইসি দিয়ে তৈরি করা হয়েছিল। ওকে, ডান। 1958 সাল থেকে 13 বছর পর 1971 সালে আরেকটা বড় রেভলিউশন হলো, যেটার মাধ্যমে আমরা বর্তমান কম্পিউটারের যে জেনারেশনে আছি সেই জেনারেশনে আমরা প্রবেশ করলাম। সেটা হচ্ছে মাইক্রোপ্রসেসর। মাইক্রোপ্রসেসর হচ্ছে এমন একটা প্রসেসর যেটা একটা ক্ষুদ্র একটা ইলেকট্রনিক ডিভাইস, যেটা পূর্ণাঙ্গ রূপে একটা মিনি কম্পিউটারের মতো কাজ করবে। অর্থাৎ মাইক্রোপ্রসেসরই হচ্ছে একটা ছোট কম্পিউটার, যেটা একই সাথে কন্ট্রোল নিবে, ইনপুট নিবে, অ্যানালাইসিস করবে, লজিক জেনারেট করবে, এবং কমান্ডের মাধ্যমে মেমোরি স্টোরেজের মাধ্যমে আবার আউটপুটও দিবে। সো এটা হচ্ছে একটা স্মল মিনিয়েচার, যেটা হচ্ছে কম্পিউটারের একটা হার্ট হিসেবে ইউজ করা হলো। তো মাইক্রোপ্রসেসরের মাধ্যমে কম্পিউটারের সাইজ আরো ছোট হয়ে গেল। তো ইন্টেল কর্পোরেশনের টেড হফের তত্ত্বাবধানে প্রথম একটা কম্পিউটার তৈরি করা হয়, ইন্টেল 4004, যেটা 1971 সালে তৈরি করা হয়, প্রথম মাইক্রোপ্রসেসর ভিত্তিক কম্পিউটার। কিন্তু এই মাইক্রোপ্রসেসর ভিত্তিক কম্পিউটারটা ছিল হচ্ছে অ্যালটেয়ার 8800, আর প্রথম মাইক্রোপ্রসেসর ছিল হচ্ছে ইন্টেল 4004। আপনারা কিন্তু এখন আপনাদের বাসা বাড়িতে যে পিসি ইউজ করেন, ল্যাপটপ ইউজ করেন, খেয়াল করে দেখবেন ম্যাক্সিমামই কিন্তু ইন্টেল। তো ইন্টেলটা কি? ইন্টেলটাই হচ্ছে আপনার মাইক্রোপ্রসেসরের একটা ব্র্যান্ড বা একটা নেম। ওকে, তো এই মাইক্রোপ্রসেসরের ডেভেলপমেন্টে কয়েকজন বিজ্ঞানী কাজ করেছিলেন, তার মধ্যে একজনের নাম আমি একটু আপনাকে বলি, ডেনিস রিচি। তিনি যুক্তরাষ্ট্রের বেল ল্যাবের একজন সায়েন্টিস্ট ছিলেন। তিনি কিন্তু প্রথম আপনার
একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করেছিলেন C++, ঠিক আছে? সো রিচি সি এবং C++ দুইটা নিয়েই কাজ করেছিলেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। সো ডেনিস রিচির নামটা মাইক্রোপ্রসেসর এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দুইটার সাথেই একটু মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, এই পর্যন্ত যা যা বললাম মোটামুটি ক্লিয়ার? একটা ব্রেক দিব এখন আপনাদের, অনেকক্ষণ কথা বলছি তো, একটু মাথা ঠান্ডা করেন। ছোট একটা ব্রেক দেই, 3 মিনিটের ব্রেক। হ্যাঁ, 3 মিনিট পরে আমরা কথা বলবো বাংলাদেশের কম্পিউটারের ইতিহাস নিয়ে, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত সাথে থাকেন, সমস্যা নাই। ভাই 10 মিনিটের ব্রেক এখন চাওয়া যাবে না ভাই, তাহলে তো ভাই ক্লাস 3-4 ঘন্টা করতে হবে, অনেক কিছু পড়ানোর আছে। তো 3 মিনিট ব্রেক, আবার পড়াবো, আবার একটা ব্রেক দিব, আবার পড়াবো। ওকে, থ্যাংক ইউ।
আচ্ছা, বিরতির পর সবাইকে স্বাগত। আমরা একটা ব্রেক দিয়েছিলাম, ব্রেকের পরে আবার শুরু করছি। তো আশা করি সবাই সাথে আছেন। যারা ইতিমধ্যে স্কোর কার্ড চেক করেছেন বা খেলা দেখে ফেলেছেন, বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো না, শোচনীয়। যে পিচটা এতক্ষণ মনে হচ্ছিল 250-280 টার্গেটের পিচ, সেটা এখন মনে হচ্ছে 350-র পিচ হয়ে গেছে। হোয়াট এভার, ডিসঅ্যাপয়েন্টিং, কিছু করার নাই। যাই হোক, আমরা ক্লাসে মনোযোগ দেই। কয়েকজন প্রশ্ন করছেন ক্লাস কোথায় থাকবে, পিডিএফ পাবো কিনা, প্রিপারেশন বুকে এইসব ইনফরমেশন আছে কিনা। ভাই, এত কিছু বদার্ড না হয়ে ক্লাসটা মন দিয়ে করেন, তারপর আপনাদের যাবতীয় যত প্রশ্ন ক্লাস শেষে করেন। এটা বেটার আমার মনে হয়। ঠিক আছে, কনসেন্ট্রেশন রাখেন। মানে মাথায় টেনশন নিয়ে ক্লাস করলে কিন্তু মজা পাবেন না। টেনশনের জিনিসটা ক্লিয়ার করে দেই। রেকর্ডেড ভিডিও আইডিতে থাকবে। এই আমি যে স্লাইডটা পড়াচ্ছি এটা এরকম দাগানো সহ পিডিএফ আপনি স্লাইডেই পাবেন, ডাউনলোড করে নিতে পারবেন। সো টেনশনের কোনো কারণ নাই। আর সব ইনফরমেশন যদি প্রিপারেশন বুকে থাকতো তাহলে তো ভাই আর এই ক্লাসের দরকার নাই, প্রিপারেশন বুক দিয়ে আপনাদের ছেড়ে দিলেই হইতো। সো আমি নিশ্চয়ই ক্লাসে কিছু এক্সট্রা বলবো, কিছু আননোন ইনফরমেশন থাকবে। সো প্রিপারেশন বুক এবং আমার এই ক্লাস দুইটা মিলিয়েই আপনাকে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, এই স্লাইডটা আমি একটু দেখতে দিয়ে গিয়েছিলাম, কারণ এই স্লাইডে আমার বোঝানোর কিছু নাই, মুখস্থ ছাড়া নাথিং এলস। সো এখান থেকে একটু দেখে নিবেন কোনটা প্রথম কোনটা প্রথম কোনটা লাস্ট দেওয়া আছে এখানে। আচ্ছা, এবার বাংলাদেশের ব্যাপারটায় আসি। বাংলাদেশে কিভাবে কম্পিউটার আসলো, কিভাবে বাংলাদেশে আসলে সবকিছু সূত্রপাত ঘটলো। তো বাংলাদেশও কম্পিউটার আনার জন্য বেশ কিছুদিন ধরেই ট্রাই করেছিল, সেই 1950-এর পর থেকে। কারণ তখন তো পাকিস্তান আর কি, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। তো প্রথম বাংলাদেশে কম্পিউটার আসলো হচ্ছে আপনার 1964 সালে। কি কম্পিউটার আসলো? যেটা হচ্ছে IBM 1620 লেভেলের কম্পিউটার। ঠিক আছে, আমি আবারও বলছি, বাংলাদেশে প্রথম যে কম্পিউটার আসলো সেটা হচ্ছে IBM 1620। এটা এস্টাবলিশ করা হয়েছিল হচ্ছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে। ঠিক আছে, যেটা ঢাকার আগারগাঁয়ে ছিল তখন। এবং এই কম্পিউটারটার একটা স্পেসিফিকেশন ছিল, যেমন সেটা হচ্ছে এটা র্যাম ছিল মাত্র 20 কিলোবাইট। আমি আবারও বলতেছি ভাইয়া, এটা র্যাম ছিল মাত্র 20 কিলোবাইট। চিন্তাই করা যায় না। পরে এটাকে ডেভেলপ করে 64 কিলোবাইট পর্যন্ত গিয়েছিল। আর এখন তো 8 জিবি 16 জিবি র্যাম কোনো র্যামই না, এরকম অবস্থা হয়ে গেছে। যাই হোক, এখানে হচ্ছে ইনপুট দেওয়া হতো হচ্ছে পাঞ্চ কার্ডের মাধ্যমে। একটু লিখে দেই, ইনপুটের জন্য পাঞ্চ কার্ড সিস্টেম বা পাঞ্চ কার্ড টেকনোলজি ব্যবহার করা হতো। ঠিক আছে, পরবর্তীতে এটা আর ইউজ করা হয় না, বর্তমানে হচ্ছে এটা জাস্ট রেখে দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে বাংলাদেশের পরবর্তী যে কম্পিউটারটা, এই যে প্রথম কম্পিউটারটা রেখে দেওয়া হয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে। কেউ গিয়েছেন এই জাদুঘরে? ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিউজিয়াম, যেটা আপনার আগারগা থেকে তালতলার ওইদিকে ভিতরে বিএনপি বাজার 60 ফিট যাওয়ার পথে পড়ে। ওই জায়গাটাতে একটা মিউজিয়াম আছে। এটাই হচ্ছে আমাদের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। আচ্ছা, যেতে পারেন ভাইয়া, আশা করি একবার গেলে অনেক কিছু দেখতে পারবেন, শিখতে পারবেন এখান থেকে। আচ্ছা, সেকেন্ড যে কম্পিউটার বাংলাদেশে আনা হয় সেটা হচ্ছে 1965 সালে আদমজি জুট মিলে। সেকেন্ড কম্পিউটার 1965 সালে কোথায়? আদমজি জুট মিলে। এখন বলতে পারেন যে এখানে এনে লাভ কি হয়েছিল? ভাই, লাভ কিছু হয় নাই। জুট মিলের বিভিন্ন কাজকর্ম করার জন্য, একটু টেকনোলজি আনানোর জন্য এই কাজটা করা হয়েছিল। এটা ছিল হচ্ছে IBM 1400 সিরিজের একটা কম্পিউটার। ঠিক আছে, বাট এটা আসলে খুব বেশি কাজে আসে নাই, পরে অকেজো হয়ে যায় এবং এটা থেকে খুব একটা লাভ হয়নি আসলে। ঠিক আছে, পরবর্তীতে 1969 সালে আপনার একদম স্বাধীনতার একদম আগের সময়টাতে, গণ অভ্যুত্থানের সালে আপনার হচ্ছে প্রথম একটা কম্পিউটার আনা হয়, যেটা হচ্ছে আপনার পরিসংখ্যান ব্যুরোতে কাজে লাগানো হয়েছিল। আচ্ছা, এখানে একটু ইয়ার বাই ইয়ার দেওয়া আছে। এই যে পরিসংখ্যান ব্যুরোতে IBM একটা কম্পিউটার আনা হয় এবং এটা সিরিজ ছিল হচ্ছে আপনার IBM 360 কম্পিউটার। আমরা একটু আগে IBM 360 দেখেছিলাম। কারো কি মনে আছে IBM 360 কোন প্রজন্মের কম্পিউটার বা কোন ভিত্তিক, আইসি ভিত্তিক না ট্রানজিস্টর ভিত্তিক? কারো কি মনে আছে? আচ্ছা, যারা যারা আইসি ভিত্তিক দিচ্ছেন তাদেরকে থ্যাংক ইউ। আর অনেকে চুপচাপ আছেন, ভাই আমার ক্লাসগুলোতে একটু আপনাদেরকে বলি, এটা হচ্ছে আমার ক্লাস, কখনো একঘেয়েমি পূর্ণ হবে না। আপনাদের সাথে কথোপকথন তো আর সম্ভব না, কারণ এট এ টাইম আপনাদের এত পার্টিসিপেন্টের সাথে কথা বলা পসিবল না অনলাইনে। সো চ্যাট বক্সটাই আপনারা ইউজ করবেন আমার সাথে কথা বলার জন্য। সো আমি জিজ্ঞেস করলে একটু রেসপন্স করবেন, ট্রাই করবেন আর কি, যতটুকু পারা যায়। আচ্ছা, আইসি ভিত্তিক কম্পিউটার ছিল এটা, কারণ আইসি ভিত্তিক জেনারেশনটা শুরু হয়েছিল 1965 সালের পর থেকে। ঠিক আছে, এবং 1969 আমরা এনেছি, সো ডেফিনেটলি এটার কথার সাথে কাজের মিল আছে। পরবর্তীতে স্বাধীনতা পেলাম আমরা, স্বাধীনতার পরবর্তীতে কিন্তু আমরা কম্পিউটার বা এই টেকনোলজি নিয়ে খুব একটা মাথা ঘাটানো হয়নি।
বিভিন্ন রাজনৈতিক টার্মোয়েল ছিল, পলিটিক্যাল মুভমেন্ট ছিল, ঝামেলা ছিল, এগুলোর জন্য কম্পিউটারে খুব বেশি একটা উন্নতিও হয়নি। তো 1979 সালের দিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে হচ্ছে একটা কম্পিউটার আনা হয় IBM 370-তে। আমি একটু লিখে দিই, 1979 সালের দিকে আমাদের বুয়েটে একটা IBM 370 সিরিজের একটা কম্পিউটার আনা হয়েছিল, ঠিক আছে, কাজকর্ম চালানোর জন্য। পরে IBM 4300 সিরিজের কম্পিউটার আনা হয়, আর অনেক কিছু আছে, এত কিছু লাগবে না ভাই, মাথায় রাখার দরকার নাই। শেষ পর্যন্ত কম্পিউটার আনা হলেও কোনো তড়িৎ কৌশল যেরকম একটা বিভাগ ছিল ইলেকট্রিক্যাল, কিন্তু কম্পিউটার বিজ্ঞানের কোনো বিভাগ ছিল না। এই জন্য 1984 সালে হচ্ছে বুয়েটে CSE ডিপার্টমেন্ট চালু হলো, কারণ আসলে কম্পিউটারের আমাদের টেকনোলজি ডেভেলপমেন্ট দরকার, বিশ্ব এগিয়ে যাচ্ছে, আমরা পিছিয়ে আছি। আমরা এখনো মারামারি, কাটাকাটি, স্বৈরাচার, তারপর হচ্ছে বিভিন্ন মিলিটারি শাসন, এগুলো নিয়েছিলাম, ঠিক আছে, এখানটা আমরা অনেক পিছিয়ে গেছি। কিন্তু যদি ঠিকঠাক মতো আমরা এগোতে পারতাম, আমরা কিন্তু আরো অনেক ডেভেলপমেন্ট করতে পারতাম এই জায়গাগুলোতে। যাই হোক, তো বুয়েটে কম্পিউটার যখন আপনার ডিপার্টমেন্টটা চালু হলো, তারপর থেকে কম্পিউটারের আনাও হলো। 1986-87 সালের দিকে অনেক কম্পিউটার বাংলাদেশে এসেছে, 1988-90-এর দিকেও অনেক কম্পিউটার এসেছে, এবং 1981 সালের দিকে প্রথম আপনার এপসন কোম্পানি আপনার ল্যাপটপ চালু করলো। এরপরে ম্যাকিনটোশ, অ্যাপেল কোম্পানি এস্টাবলিশ হলো 1978-এ। এরাও কিন্তু ধীরে ধীরে অনেক কম্পিউটার তৈরি করলো, ধীরে ধীরে বাংলাদেশে কম্পিউটার আসা শুরু করলো। তো কম্পিউটার আসার কারণে, যেহেতু কম্পিউটার নিয়ে বাংলাদেশের গবেষণা প্রয়োজন, দ্যাটস ওয়াই 1990 সালে কম্পিউটার কাউন্সিল এস্টাবলিশ করা হয়, BCC যেটাকে বলা হয়, ঠিক আছে। এবং পরবর্তীতে কম্পিউটার সোসাইটি তৈরি করা হলো 1991 সালে, এবং অনলাইন ইমেইল চালু করা হলো 1994 সালে। তো ইমেইল চালু করা হলেও ইন্টারনেট ছিল না। তো ইন্টারনেট চালু করা হলো 1996-এ। এই ইনফরমেশন গুলো সবগুলো গুরুত্বপূর্ণ, মনে রাখবেন, ঠিক আছে। আচ্ছা, এবং এরপরে ধীরে ধীরে আরো অনেক কিছু হয়েছে ভাই। আমরা সাবমেরিন কেবল পেয়েছি, আমাদের 4G এসেছে, 5G এসেছে, হোয়াট এভার বর্তমান পর্যন্ত আমরা চলে আসছি। যতই 4G 5G বলি না কেন ভাই, এখনো কিন্তু আমরা অনেক জায়গায় 2Gও পাই না। গ্রাম দেশে গেলে, বা শহরের কোনো চিপা চাপাই গেলে, বা ব্লকে চলে গেলে, কোন একটা ব্লকেট পড়লে বা বাধা বিপত্তি আসলে দেখবেন ওখানে 2Gও পাচ্ছেন না। আমি ভাই টেলিটক ইউজ করি পার্সোনালি, আমার বাংলালিংক ইউজ করি, টেলিটক ইউজ করি। তো এই মেট্রো রেলের নিচ দিয়ে যাওয়ার সময় অনেক ক্ষেত্রে আমি দেখি জ্যামে পড়লে টেলিটক 4G থেকে 2-3টা বার কমে যায়, মানে 2G পর্যন্ত পায় না, লোডই হয় না। সো ডেফিনেটলি আসলে এইভাবে 5G 4G এস্টাবলিশ করে লাভ নাই, যখন আপনার দেশের বিভিন্ন জায়গাতে 2G 3G ঠিক মতো পাওয়া যায় না। আর ঢাকার বাইরে বিভিন্ন মফস্বলে গেলে তো কথাই নাই, আপনি হাইওয়ে দিয়ে যাবেন, দেখবেন নেটওয়ার্ক নাই, 1G হয়ে আছে, আপনি কিচ্ছু ইউজ করতে পারবেন না। তো সেক্ষেত্রে কিভাবে আমি বলি যে আমি 5G যুগে চলে আসছে বাংলাদেশ? ডেফিনেটলি এটা একটা মানে জোকার লেভেলের হয়ে গেছে। তো এই যোগটা আমার আসলে পছন্দ না, কারণ ডিজিটাল বাংলাদেশ একদিক দিয়ে বলবো, আর একদিক দিয়ে হচ্ছে স্মুথ কমিউনিকেশন হবে না, ইন্টারনেট সমস্যা হবে। এই যে আপনাদের ক্লাসটা শুরু করলাম, শুরুতেই আপনারা বললেন যে কথা কেটে আসতেছে, মাঝে একবার কথা কেটে আসছে। আমি কিন্তু আমাদের ব্রডব্যান্ডটা বৃহস্পতিবার রাতে, শুক্রবার রাতে ঝামেলা করে। কেন করে ভাই জিজ্ঞেস করলে বলে যে ভাই প্রচুর ইউজার থাকে, তো লোড পড়ে যায় এই উইকেন্ডে এবং উইকডেতে, তো এই জন্য দিতে পারি না। তো ভাই এই সমস্যা যদি হয় ভাই, তাহলে কেমনে বলবো ভাই আমরা ডিজিটাল যুগে আসছি, তাই না? সো আমি এখন মোবাইলে হটস্পট দিয়ে ক্লাস নিচ্ছি, যেন কোনো স্মুথ ক্লাসটা নিতে পারি। সো এই হচ্ছে আমাদের সমস্যা ভাই, আমরা এখনো প্রবলেমেটিক যুগে বসবাস করছি। সো খুব বেশি ডেভেলপমেন্ট আমাদের এইখানটায় হয় নাই। সো আমাদের এখানে আরো ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। আচ্ছা, কম্পিউটার ভিত্তিক কিছু পত্রিকা বাংলাদেশে চালু করা হয়েছিল এই 1990-এর দশকে। তো কম্পিউটার ভিত্তিক প্রথম একটা পত্রিকা চালু করা হয়, যেটার নাম হচ্ছে কম্পিউটার জগৎ। এটা 1991 সালে এস্টাবলিশ করা হয়েছিল। আমি একটু লিখে দেই, স্লাইডে নাই। কম্পিউটার জগৎ 1991 সালে, সরি, 1991 সালে কম্পিউটার জগৎ, এটা মাসিক পত্রিকা ছিল, এস্টাবলিশ করা হয়েছিল। এবং হচ্ছে আমাদের বাংলাদেশের যে অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন এস্টাবলিশ করা হয়েছিল 90-এর দশকে, যারা মহাকাশ গবেষণা নিয়ে কাজ করত। মানে খুব তো কিছু করতে পাই নাই আমরা, মানে মহাকাশের বিভিন্ন অ্যাস্ট্রোফিজিক্স, অ্যাস্ট্রোনমি, এগুলোতে বাংলাদেশের মানুষের উৎসাহ আনার জন্য এরা কাজ করত। এবং এরা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সাথে কোলাবোরেশনেও কাজ করেছে। তো এই কারণে এরাও হচ্ছে আপনার এই কম্পিউটারের রেভলিউশনে অনেকটা ভূমিকা রেখেছিল। কারণ আপনার মহাকাশ গবেষণার জন্য যে এলিমেন্ট গুলো দরকার হবে, তার একটা মেইন এলিমেন্ট হচ্ছে আপনার কম্পিউটার। সো ডেফিনেটলি এই মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান বা অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন, এটাও বেশ একটা বড় ভূমিকা রাখে। আচ্ছা, আর বাংলাদেশ বিষয়ে কিছু বলার নাই, আমরা এখন কম্পিউটারের অঙ্গ সংগঠনে চলে যাব। তার আগে একটু প্রজন্মগুলা দেখে নিব ঝটপট। এখানে এখন আমরা কিছু জেনারিক ইনফরমেশন দেখবো, মুখস্থ জিনিসপত্র। তার আগে আপনাদের একটা পোল কোশ্চেন লঞ্চ করে দিই, আসেন একটু পোলে আপনারা ভোট দেন। ভোট দিয়ে দেখেন যে আপনারা কতগুলা অ্যান্সার দিতে পারলেন। চ্যাট বক্সে দিতে হবে না, পোল লঞ্চ করেছি, পোলে ভোট দিবেন সবাই। সবাই রেসপন্স করেন, ভুল হোক সঠিক হোক ডাজেন্ট ম্যাটার।
আচ্ছা, অনেকেই যেটা ভুল করেছেন সেটা আমি একটু পোলটা শেষ করে দিচ্ছি। ভুল অ্যান্সার জয়যুক্ত হয়েছে, 48% ভুল দিয়েছেন। সবাই ইন্টেল 4004 দিয়েছেন। ভাই এটা হচ্ছে মাইক্রোপ্রসেসরের ব্র্যান্ড, এটা কম্পিউটার না ভাই। আপনার কম্পিউটারের প্রসেসরও তো ইন্টেল ভাই। অ্যালটেয়ার 8800 ছিল মাইক্রোপ্রসেসর ভিত্তিক প্রথম কম্পিউটার, ঠিক আছে? এই ভুলটা সবাই করেছেন, এটা করা যাবে না। খেয়াল করেন নাই ঠিক মতো আমার কথাটা। অ্যালটেয়ার 8800 ছিল প্রথম কম্পিউটার, আর ইন্টেল 4004 হচ্ছে প্রথম মাইক্রোপ্রসেসর বা মাইক্রোপ্রসেসর একটা ব্র্যান্ড। ওকে, আপনাদেরকে ধরা খাওয়াই দিছি। আচ্ছা যাই হোক, কম্পিউটারের প্রজন্মগুলো 5টা প্রজন্মে ভাগ করা হয়েছে। এটা একবারে এখান থেকে শেষ করে দিব। প্রথম প্রজন্ম হচ্ছে 1946 থেকে 1959। এটা 59 না বলে 1958 বললে একটু ভালো হয়, ঠিক আছে? অর্থাৎ ট্রানজিস্টর ভিত্তিক কম্পিউটার চালু হওয়ার আগ পর্যন্ত যে জেনারেশন, সেটাই হচ্ছে প্রথম প্রজন্ম। মানে ওই যে আপনার ইনিয়াক, এডভ্যাক, ইউনিভ্যাক, মার্ক ওয়ান, ঠিক আছে, এই টাইপের যে কম্পিউটারগুলো ছিল, এগুলো হচ্ছে আপনার প্রথম প্রজন্মের কম্পিউটার। দ্বিতীয় প্রজন্ম চালু হলো 1959 থেকে 1965 পর্যন্ত। তো বুঝতেই পারতেছেন 1958 থেকে আপনার ট্রানজিস্টর ভিত্তিক কম্পিউটার ব্যবহার করা শুরু হয়। সো দ্বিতীয় প্রজন্মের সকল কম্পিউটার হবে ট্রানজিস্টর ভিত্তিক কম্পিউটার। ওকে, তৃতীয় প্রজন্ম 1965 থেকে 71 পর্যন্ত। বুঝতেই পারতেছেন 1965 সালে প্রথম আইসি ভিত্তিক কম্পিউটার শুরু হয়। সো থার্ড জেনারেশনের সকল কম্পিউটার আইসি ভিত্তিক। দেখছেন, মিলাই মিলাই দিচ্ছি, সো ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। চতুর্থ প্রজন্ম 1971 থেকে বর্তমান পর্যন্ত। বলেছিলাম যে মাইক্রোপ্রসেসর তৈরি হয়েছিল 1971 সালে, ওই যে ইন্টেল 4004। তখন থেকেই বর্তমান যে প্রজন্ম, মানে এখন পর্যন্ত যে চতুর্থ প্রজন্ম চলমান, সেটা চালু হয়েছিল। অর্থাৎ বর্তমানে সকল কম্পিউটারই হচ্ছে মাইক্রোপ্রসেসর ভিত্তিক। পঞ্চম প্রজন্ম বলে একটা ভবিষ্যৎ প্রজন্ম চিন্তা ভাবনা করা হচ্ছে, যেটাকে আমরা আসলে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের কম্পিউটার বলছি। অর্থাৎ এই কম্পিউটারগুলো হবে হচ্ছে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত, আপনার ভয়েস রিকগনিশন করতে পারবে, সব ধরনের ল্যাঙ্গুয়েজ বুঝবে, শুধুমাত্র বাইনারি কোড দিয়ে কাজ করতে হবে না, এই টাইপের অনেক কিছু নিয়ে হচ্ছে আপনার ফিফথ জেনারেশন কম্পিউটার হচ্ছে। হ্যাঁ ইকবাল ভাই, কোয়ান্টাম কম্পিউটারের কথা বলছেন, সেটাও ফিফথ জেনারেশনের কথাবার্তাই, মানে এর মধ্যেই চলে আসে বা ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পড়ে, ঠিক আছে? এই হচ্ছে ইন নাটশেল 5টা জেনারেশনের কম্পিউটার। আপনাদের স্লাইডে এবং প্রিপারেশন বুকে 5টা জেনারেশন সম্পর্কেই কিছু ইনফরমেশন দেওয়া আছে, রিডিং করে নিবেন। আমি কিছু জিনিস দাগিয়ে দিচ্ছি, এগুলো একটু পড়বেন। ওকে, মার্ক করে দিলাম। তো উদাহরণ নিশ্চয়ই মনে রাখার দরকার নাই, কারণ ওই ইনিয়াক, এডভ্যাক, ইউনিভাক, মার্ক ওয়ান, আইবিএম যা যা আছে সবই এই সময়ের কম্পিউটার, ঠিক আছে? দ্বিতীয় প্রজন্ম, এই যে ট্রানজিস্টরের ব্যবহার, ম্যাগনেটিক কোর বা ডিস্ক মেমোরি হিসেবে ব্যবহার করা হতো, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হতো। ভাই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা মেশিন ল্যাঙ্গুয়েজ এগুলো আজকের ক্লাস না ভাই। আপনাদের কম্পিউটার ল্যাঙ্গুয়েজ নিয়ে আমাদের 2 নাম্বার লেকচারে মনে হয় বা 3 নাম্বার লেকচারে ক্লাস আছে, আমরা ওই সময় পড়বো। এখন এই মুহূর্তে ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলছি না, ঠিক আছে? আচ্ছা, টেলিফোন লাইন কেবল ব্যবহার করে ডেটা কমিউনিকেশন করা হতো, এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন একটা বৈশিষ্ট্য। গতি বেড়েছিল, স্পিড বেড়েছিল। ওকে, এই নামটা মনে রাখেন, হানিওয়েল, আইবিএম 1620। এটা কি বাংলাদেশে এসেছিল না? বিডি ফার্স্ট কম্পিউটার। তাহলে বাংলাদেশে প্রথম যে কম্পিউটার এসেছিল সেটা কোন প্রজন্মের কম্পিউটার, যদি আপনাদের প্রিলিতে প্রশ্ন আসে, কি অ্যান্সার দিবেন? ডেফিনেটলি সেকেন্ড প্রজন্ম। ওকে, একটার সাথে আরেকটার মিল আছে, মিলিয়ে মিলিয়ে পড়বেন, তাহলে আর ভুল হবে না ইনশাল্লাহ। আচ্ছা, গুড। থার্ড প্রজন্ম আইসি নিয়ে কথাবার্তা। এখানে আরো কিছু, এখানে আইসি মানে আপনার সেমিকন্ডাক্টর ডিভাইস তৈরি হয়েছে এইখানে। এখানে আপনার সেমিকন্ডাক্টর মেমোরি ইউজ করা হতো, উচ্চতর লেভেলের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হতো। এরপর হচ্ছে আপনার আইবিএম 360। এই যে আইবিএম 360 কম্পিউটার আপনার 1969 সালে বাংলাদেশে এসেছিল পরিসংখ্যান ব্যুরোতে। ব্যাস। চতুর্থ প্রজন্ম মাইক্রোপ্রসেসর, কিছু বলার নাই, একটু দেখে নিবেন। এখানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়েছে, জাভা স্ক্রিপ্ট, হ্যান ত্যান আর যা যা আছে সব দেখার দরকার নাই। যেগুলো আমি একটু মার্ক করে দিচ্ছি সেগুলো পড়বেন। বর্তমান কালের সকল কম্পিউটার, বেশি ডেটা ধারণ করা যেত। ভাই কম্পিউটারের নাম্বার, বিভিন্ন মডেল নাম্বার দেওয়া হয় না, 120, 240, 360 এরকম নম্বর দেওয়া হতো আর কি, ঠিক আছে? ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন বা ভিএলএসআই প্রযুক্তি, এটা একটা স্পেসিফিক টেকনোলজি। কম্পিউটার অ্যানালগ ইন্টিগ্রেটেড সার্ভিস বা অ্যানালগ ইন্টিগ্রেটেড চিপে ভিএলএসআই টেকনোলজি ইউজ করা হতো, ঠিক আছে? এইটা প্রথম
মাইক্রোপ্রসেসর ভিত্তিক কম্পিউটার ব্যবহার করা হয়। সো ভিএলএসআই টেকনোলজি কোন কম্পিউটার ব্যবহার করা হয় যদি প্রশ্ন আসে, ডেফিনেটলি 4th জেনারেশনে। ওকে, আর পঞ্চমটা তো বললামই, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, কৃত্রিম বুদ্ধিমত্তা থাকবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকবে, ভয়েস রিকগনিশন সিস্টেম থাকবে, ব্লা ব্লা ব্লা। ওকে, আচ্ছা, একটা পোল কোশ্চেন আছে, এটা চ্যাট বক্সে রেসপন্স করেন, পোল কোশ্চেনটা লঞ্চ করব না, দ্রুত বলে ফেলেন। নিচের কোনটি দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের প্রোগ্রামিং ভাষা? আমি বারবার বলছি ভাই, উচ্চতর ল্যাঙ্গুয়েজ কিন্তু 3rd জেনারেশন থেকে শুরু হয়েছে। হাই লেভেল 3rd জেনারেশন। মেশিন ল্যাঙ্গুয়েজ 1st জেনারেশন। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ 2nd জেনারেশন। আর ভেরি হাই ল্যাঙ্গুয়েজ 4th জেনারেশন। সো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনার ফোরট্রান পড়ে। সো ফোরট্রান হচ্ছে আপনার 2nd জেনারেশনের ল্যাঙ্গুয়েজ। জাভা, সি, সি প্লাস প্লাস এগুলো সব হচ্ছে হাই লেভেলের 3rd জেনারেশনের মধ্যে পড়বে, ঠিক আছে? আর মেশিন ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ। বললাম তো ভাই, প্যারা নিয়েন না, ল্যাঙ্গুয়েজের ক্লাস আপনাদের নেওয়া হবে, তখন ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমাদের পরবর্তী টপিক হচ্ছে কম্পিউটারের প্রকারভেদ, অর্থাৎ কি কি রকম কম্পিউটার আছে, অ্যানালগ, ডিজিটাল, হাইব্রিড। এই পুরো জিনিসটাই হচ্ছে আপনার একটা মুখস্থ টাইপের ইনফরমেশন। সো আসেন আমরা শুরু করি। কম্পিউটারের প্রকারভেদ। মেইনলি কম্পিউটারকে ভাগ করা হয় 3টা ভাগে: অ্যানালগ, ডিজিটাল আর হাইব্রিড। মানে অ্যানালগ প্লাস ডিজিটাল দুইটার সম্মিলনে যেটা হয় হাইব্রিড। অ্যানালগের মধ্যে পড়ছে হচ্ছে আপনার ওই যে প্রাচীন আমলের যে কম্পিউটারগুলো ছিল, সেগুলোর কিছু অ্যাপ্লিকেশন আমরা এখনো ব্যবহার করি, কারণ এই অ্যাপ্লিকেশনগুলো শুধুমাত্র ওই ক্ষেত্রগুলোতেই আমাদের জন্য ফিজিবল বা ব্যবহার করলে সুবিধা পাওয়া যায়, তাই আমরা ওইটাই ব্যবহার করি। আর ডিজিটালটা হচ্ছে তো বর্তমান ডিজিটাল কম্পিউটার। আর হাইব্রিডটা হচ্ছে কোনো কোনো জায়গা আছে বা কোনো কোনো আপনার অ্যাপ্লিকেশন সাইট আছে যেখানে আপনার বোথ কম্পিউটার ইউজ করতে হয়, কোনো জায়গায় ইনপুট দিতে হয় অ্যানালগ, আবার ইনপুট দিতে হয় ডিজিটাল ওয়েতে, সেটাকে হাইব্রিড কম্পিউটার বলে। আর স্পিডের দিক থেকে বিবেচনা করলে বা সাইজের দিক থেকে বিবেচনা করলে আপনার কম্পিউটারকে কয়েকটা ভাগে ভাগ করা যায়, যেটা ডিজিটাল কম্পিউটারের প্রকারভেদ। সেটা হচ্ছে সুপার কম্পিউটার, ভেরি হাই স্পিড; মেইন ফ্রেম কম্পিউটার, হাই স্পিড; মিনি ফ্রেম কম্পিউটার, স্পিডি কম্পিউটার বাট লেস দ্যান মেইন ফ্রেম কম্পিউটার। ওকে, আমি একটা ক্রোম দিয়ে দিই। আর মাইক্রো কম্পিউটার হচ্ছে আপনার যে পার্সোনাল কম্পিউটার, পিসি বলা হয়, এটাকে মাইক্রো কম্পিউটার বলা হয়। তো এই পার্সোনাল কম্পিউটারের মধ্যে আপনার ডেস্কটপ আছে, ল্যাপটপ আছে, ট্যাবলেট ইউজ করেন, কেউ কেউ পাম টপ ইউজ করেন, বিভিন্ন রকম ছোট ছোট অ্যাপ্লিকেশন এখন দেখা যাচ্ছে, তাই না? ট্যাব ইউজ করছেন অনেকে, ল্যাপটপ ইউজ করছেন, তারপর ম্যাকবুক ইউজ করছেন, তাই না? আচ্ছা, তো আসেন আমরা একটু ওয়ান বাই ওয়ান দেখে যাই সবগুলা। অ্যানালগ কম্পিউটার, ওই যে অ্যানালিটিক্যাল ইঞ্জিন ছিল, সেই প্রাচীন আমলের অ্যানালিটিক্যাল ইঞ্জিন চার্লস ব্যাবেজ তৈরি করেছিলেন। এখান থেকে মোটর গাড়ির স্পিডোমিটার, ভোল্টেজ, বয়লারের প্রেসার, অ্যানালগ ওজন মাপার যন্ত্র, এগুলো হচ্ছে সব অ্যানালগ কম্পিউটারের এক্সাম্পল। ওকে, ডিজিটাল কম্পিউটার, ওই যে মার্ক ওয়ানের কথা ছিল প্রথম ডিজিটাল কম্পিউটার, হাওয়ার্ড আইকেন। পিসি, ল্যাপটপ, এগুলা ডিজিটাল ঘড়ি, এই টাইপের সব কম্পিউটার ডিজিটাল কম্পিউটার। হাইব্রিড, এগুলো হচ্ছে মেইনলি আপনার মেডিকেল পারপাসে ইউজ করা হয়, সায়েন্টিফিক রিসার্চ ইউজ করা হয়, এই দুইটা কাজেই আপনার এই হাইব্রিড কম্পিউটার ইউজ করা হয়। ছোট করে লিখে দিলাম, তাহলে মনে রাখতে সুবিধা হবে। দেখেন, হাসপাতালে অনেক বড় বড় ডিভাইস দেখেন না, আল্ট্রাসাউন্ড করা হয়, ইসিজি করা হয়, তারপর আপনার হচ্ছে সিটি স্ক্যান করা হয়, এই টাইপের অনেক কিছু আছে, কিন্তু এই সবগুলোই কিন্তু ডিজিটাল না, কোনো কোনো ক্ষেত্রে ইনপুট কিন্তু অ্যানালগ হয়। ওকে, সো ইনপুট অ্যানালগ হলেও আউটপুট ডিজিটাল প্রকৃতির, এই টাইপের কম্পিউটারগুলোই হচ্ছে হাইব্রিড কম্পিউটার। সো হসপিটালের মেডিকেল সিস্টেমের জিনিসপত্র, পাওয়ার প্ল্যান্ট, তারপর হচ্ছে আপনার সুপারসনিক বিমান, মহাকাশ যান, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, মিসাইল নিক্ষেপ, এক্ষেত্রেও আপনার সায়েন্টিফিক যে রিসার্চ গুলো হয় সেখানেও হাইব্রিড কম্পিউটার ব্যবহার করা হয়। এবার আসি স্পিডের ভিত্তিতে। মাইক্রো কম্পিউটার সব থেকে কম স্পিড, যেটা আমাদের পার্সোনাল কম্পিউটার। ওকে, এক লাইনেই শেষ করলাম, এটা নিয়ে বেশি ডিটেলস এর দরকার নাই। মিনি কম্পিউটার, মিনি কম্পিউটারের জনকটা একটু মনে রাখেন ভাই, ওলসেন, এটা লাগবে। পিডিপি-1 হচ্ছে প্রথম মিনি কম্পিউটার, একটা স্লাইড দেখিয়েছিলাম প্রথম কোনগুলো আছে, সেখানে এইটা উল্লেখ করা ছিল। উদাহরণ না পড়লেও চলবে, এত দরকার নাই ভাই, এই যে ক্রস দিয়ে দিলাম, কিচ্ছু দরকার নাই, আর লাগবে না। মেইন ফ্রেম কম্পিউটারটা একটু গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কারণ বাংলাদেশে প্রথম যে IBM 1620 কম্পিউটারটা এস্টাবলিশ করা হয়েছিল, যার র্যাম ছিল 20 কিলোবাইট,
সেটা ছিল মেইন ফ্রেম কম্পিউটার। সাইজ একটু বড় সড়ো, কিন্তু স্পিড ছিল মোটামুটি ভালোই, ঠিক আছে। তো এটা মেইনলি হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার এখন যেসব জায়গায় ব্যবহার করা হয় সেটা হচ্ছে বিভিন্ন ব্যাংকিং টেকনোলজিতে আপনার মেইন ফ্রেম কম্পিউটারটা ব্যবহার করা হয়। ব্যাংক প্লাস স্ট্যাটিস্টিক্স, মার্ক করে দিলাম, ভুল হবে না আর। অর্থাৎ কাস্টমস নিচ্ছেন, শুল্ক নিচ্ছেন, গ্রাহক পরিসংখ্যান, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, বৈজ্ঞানিক কিছু গবেষণা, এই ক্ষেত্রে আপনার মেইন ফ্রেম কম্পিউটার ব্যবহার করা হয় এখনো। ওকে, উদাহরণ দেখতে পারেন সাইবার 170, IBM 4300। এটার কথা কিন্তু আমি বলছি ভাই, আমাদের পরিসংখ্যান ব্যুরোতে কিন্তু এটা এসেছিল। কি বলছিলাম মনে পড়ে? ক্লাসে যখন আমি পড়াচ্ছিলাম বাংলাদেশের কম্পিউটারের ক্রমবিকাশ, তখন কিন্তু IBM 4300 কথা বলছি আমি। ওকে, সুপার কম্পিউটার এটা হচ্ছে একদম হাইপারসনিক, সুপারসনিক, প্রচুর স্পিডি। যত বড় বড় ক্যালকুলেশন, তারপর হচ্ছে বিশ্বের যত বড় বড় আপনার দেশগুলো আছে সুপার পাওয়ার, তাদের এই সুপার কম্পিউটার প্রচুর পরিমাণে আছে। চায়না, জাপান, USA, কোরিয়া, মানে টেকনোলজি বেস যেসব দেশগুলো অ্যাডভান্স, তারা সবাই সুপার কম্পিউটার ইউজ করে। তারা সাইন্টিফিক রিসার্চ, তারপর হচ্ছে আপনার অ্যানালাইসিস, নভোযান, জঙ্গি বিমান, ক্ষেপণাস্ত্র, মহাকাশ গবেষণা, নাসার কথা বলছি আমি, সব জায়গাতে আপনার সুপার কম্পিউটার ইউজ করা হয়। সেখানে এই ধরনের মেইন ফ্রেম, মাইক্রো, মিনি এগুলো দিয়ে কাজ করা যায় না, ঠিক আছে। স্পিড স্পিড ডিপেন্ড করে হচ্ছে আপনার র্যামের উপরে, আপনি কি সাইজের র্যাম ইউজ করছেন, আপনার হচ্ছে একটা কোনো এক্সিকিউশন টাইম কত, আপনার কি পরিমাণ আপনার ডেটাবেস ইউজ করছেন, ডাটা বাসটা কেমন। আমরা একটু পরে কম্পিউটার বাস পড়বো, ডাটা বাস যেটা, এই বাসের উপরও স্পিড ডিপেন্ড করে, অনেকগুলো এলিমেন্টের উপর ডিপেন্ড করে ভাই, ঠিক আছে। আচ্ছা, তো বাংলাদেশে একমাত্র সুপার কম্পিউটার কোনটা একটু দেখে নিয়েন ভাই। এবং বর্তমানে বিশ্বে সব থেকে বেশি স্পিডি সুপার কম্পিউটার মেবি ফুগাকু, জাপানের। এটা ভুল হতে পারে ভাই, একটু গুগল থেকে সার্চ করে নিবেন, কারণ এটা প্রতিনিয়ত চেঞ্জ হয়। কিছুদিন আগে কোরিয়ার একটা কম্পিউটার ছিল স্পিডি, কিছুদিন আগে চাইনিজ একটা কম্পিউটার ছিল, ঠিক আছে, এখন আবার জাপানে হয়ে গেছে। মাসুম ভাই প্রশ্ন করেছেন বাংলাদেশ সুপার কম্পিউটার দিয়ে কি করে। ভাই কি করে এটা তো আসলে মানে জিজ্ঞেস করা যায় না। বাংলাদেশ না হয় একটু গরিব টাইপের দেশ, তার মানে কি তারা সুপার কম্পিউটার আনতে পারবে না? ডেফিনেটলি পারবে ভাই, এটা এমন কোনো ব্যাপার না। কি করে ভাই? কাজ করে, যে কাজে ইউজ করা হয় সেটাই করে। আচ্ছা, ভারতে পরম নামে একটা কম্পিউটার আছে, সুপার কম্পিউটার, এই নামটা একটু মনে রাখেন। এমবেডেড কম্পিউটার আমি পড়াবো না, আমি শুধু আপনাদেরকে উদাহরণ দিব, আপনারা পড়ে নিবেন। হোয়াট ইজ এমবেডেড কম্পিউটার? আপনি ওয়াশিং মেশিন যারা বাসায় ইউজ করেন দেখছেন, ওয়াশিং মেশিনে কিন্তু প্রোগ্রাম দেওয়া থাকে, আপনি সুন্দর করে প্রোগ্রাম সেট করে, টাইমার সেট করে কাজে লাগাই দিলেন, ব্যাস আপনাকে কাপড় টাপড় ধুয়ে দিল। আপনারা যারা বাসায় ওভেন ইউজ করেন, মাইক্রোওয়েভ ওভেন, দেখছেন খেয়াল করে, আপনি সুন্দর করে টাইমার সেট করে দিচ্ছেন, তারপর হচ্ছে স্টার্ট স্টপ, তারপর হচ্ছে রেগুলেটর ঘুরিয়ে সময়টা আপ ডাউন করছেন, করার পর স্টার্ট করে দিলেন, ব্যাস ওভেন গরম হয়ে অটো অফ হয়ে গেল। আপনি এটিএম মেশিনে গেলেন, এটিএম এ সুন্দর টাচ স্ক্রিনের মাধ্যমে ইনসার্ট দিচ্ছেন, কার্ড ইনসার্ট করলেন, সে কার্ড রিড করলো, রিড করে আপনার অ্যাকাউন্ট ইনফরমেশন শো করলো, আপনি টাকা তুললেন, আপনাকে আবার রিসিপ্ট দিয়ে দিল। ছোটখাটো একটা স্পিডি জিনিস আপনি পেয়ে গেলেন। আপনি গাড়ি ব্যবহার করছেন, আপনি এয়ার কন্ডিশন ব্যবহার করছেন, এগুলো কিন্তু সবই ছোট ছোট একটা প্রসেসর ভিত্তিক ডিভাইস, যেটা আপনাকে ডে টু ডে লাইফে হেল্প করছে। এগুলো কিছুই না, এগুলো হচ্ছে এক একটা এমবেডেড কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারের একটা পার্ট, যেটা একটা ছোট কম্পিউটার হিসেবে নিজেকেই ব্যবহার করতে পারে এবং আপনার ডে টু ডে লাইফকে ইজি করে তুলবে। অর্থাৎ এটা একটা মেকানিক্যাল সিস্টেম বা ইলেকট্রিক্যাল সিস্টেম, যেটা একটা স্পেসিফিক কম্পিউটার বলা যায় বা ছোট কম্পিউটার বলা যায়, যেটা আপনার সব ধরনের কাজকর্ম করতে পারে, কিন্তু যে কাজের জন্য তৈরি করা হয়েছে শুধুমাত্র সেই কাজটাই করবে। যেমন আপনার ওভেন শুধুমাত্র হিট আপ করতে পারবে না, এর থেকে বেশি কিছু না। এটিএম আপনাকে এটিএম এর কাজ যেটা সেটাই করে দিবে, আপনার মানি ক্যালকুলেট করে দিবে, আপনাকে মানি প্রোভাইড করবে, আপনার অ্যাকাউন্ট ইনফরমেশন শো করবে, এবং অনেক ক্ষেত্রে ড্রপ বক্সে জমাও নিবে। আপনার যে এয়ার কন্ডিশন আপনার ওই কাজটাই করবে, আর কিচ্ছু না। সো স্পেসিফিক কোনো কাজের জন্য যে ধরনের কম্পিউটারগুলো তৈরি করা হয় সেগুলোই হচ্ছে আপনার এমবেডেড কম্পিউটার। এখানে একটা স্পেসিফিক প্রোগ্রাম ইনসার্ট করা থাকে, বারবার ওই প্রোগ্রামটাই এক্সিকিউট হয়, এর আর অন্য কোনো ভার্সেটালিটি নাই বা বহুমুখিতা নাই। ক্লিয়ার এমবেডেড কম্পিউটার নিয়ে? কোনো প্রশ্ন? ইয়েস, MP3 প্লেয়ারও ভাই এমবেডেড। থ্যাংক ইউ ভাইয়া, আমার এটা বলতে খেয়াল ছিল না। এই যে টিভি, ডিভিডি এগুলো সবই এমবেডেড। টিভি বলতে আসলে স্মার্ট টিভির কথা বলছি। আচ্ছা,
একটু আগে আপনাদের বললাম ভাই, কথাবার্তা জিজ্ঞেস করলে অ্যান্সার দিবেন, চুপ করে আমার কথা শুনতে তো লাভ নাই। এগুলো শুনবেন, ওই বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স শুনবেন, এক কান দিয়ে ঢুকাবেন আর চুপ করে শুনতে থাকবেন খালি। আচ্ছা যাই হোক, প্রথম ক্লাস যেহেতু অনেকেই বুঝতেছেন না ভাই, আমার ক্লাসগুলোতে রেসপন্স লাগবে ভাই, ঠিক আছে? রেসপন্স বলবেন, কথা বলবেন, ঝিমাইলে হবে না। এমবেডেড কম্পিউটার নিয়ে কিছু ইনফরমেশন দেওয়া আছে, এগুলা না পড়লেও চলে আমার মতে। এই স্লাইডটা না পড়লেও চলবে, বাট আপনি এটা পড়তে পারেন, মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করা হয়, আর কিছু না। প্রথম কোন এমবেডেড কম্পিউটার ছিল চাইলে দেখতে পারেন, আর দরকার নাই। তৈরি করেন কে, কি কে তৈরি করে, কোনো দরকার নেই, লাগবে না। স্মার্টফোনকে এমবেডেড ডিভাইস বলা যেতে পারে, বিকজ স্মার্টফোনেও আপনার র্যাম রম আছে। এও হচ্ছে, কিন্তু স্মার্টফোন কিন্তু শুধুমাত্র একটা স্পেসিফিক কাজ করে না, স্মার্টফোনের একটা বহুমুখিতা আছে। সো স্মার্টফোনকে এমবেডেড কম্পিউটার বলাটা আসলে কঠিন, ঠিক আছে? ওকে, এবার আমরা আমাদের লাস্ট টপিকে চলে আসলাম, সেটা হচ্ছে কম্পিউটারের অঙ্গ সংগঠন। কম্পিউটারে কি কি পার্ট থাকে। আচ্ছা, আমি কম্পিউটারের পার্টটা আপনাকে একটা স্লাইড অ্যাড করে বুঝাই দেই, তাইলে আর কোনো কনফিউশন থাকবে না, ইজি হয়ে যাবে ব্যাপারটা অনেক। জাস্ট এ মিনিট। যাই হোক, এইমাত্র শুভমান গিল আউট হয়ে গেলেন। ইন্ডিয়ার রান 132, 2 উইকেটে। একটু স্কোর আপডেট দিলাম আপনাদেরকে, ঠিক আছে? আচ্ছা, 132 হয়ে গেছে ভাই, আর মাত্র 125 রান লাগবে, কিভাবে আটকাবো আমরা জানি না। দেখা যাক, খেলা যদি ঘুরে যায় তো ভালো, হোয়াট এভার। তো আমরা আবার ক্লাসে ফিরি। কম্পিউটারের অঙ্গ সংগঠনটা নিয়ে আমরা কথা বলছিলাম, যে কম্পিউটার কিভাবে আসলে কাজ করে। একটা কম্পিউটারে মেইনলি হচ্ছে আপনার 3টা পার্ট থাকে। কম্পিউটার আর্কিটেকচার, 3টা পার্টের মধ্যে আপনি কম্পিউটারে ডেফিনেটলি কিছু ইনপুট দিবেন, তাই না? ইনপুট ছাড়া তো কম্পিউটার কোনো কাজ করবে না। আমরা কি এখন এরকম কোনো কম্পিউটার তৈরি করতে পারছি যেটা ইনপুট ছাড়া কাজ করে দিবে? স্মার্ট কম্পিউটার। এটা পরবর্তী জেনারেশনের হয়তো হবে, যে অটোমেটিক আপনার কমান্ড নিবে, নিজের মতো করে কাজ করবে, বাট আমরা এখনো করতে পারিনি। সো ডেফিনেটলি আপনাকে একটা ইনপুট দিতে হবে, সেই জন্য আপনাকে একটা ইনপুট সিস্টেম থাকতে হবে। এটা হচ্ছে নাম্বার 1 পার্ট। নাম্বার 2, আপনাকে এই ইনপুট জিনিসটাকে প্রসেস করবে কম্পিউটার। কম্পিউটারের কাজই হচ্ছে প্রসেস করা। তো এই প্রসেসের জন্য একটা আলাদা পার্ট থাকে, যেটাকে বলা হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, বা সংক্ষেপে বলা হয় হচ্ছে সিপিইউ। এর ভিতরে কিছু জিনিসপত্র আছে, একটু পরে আসতেছি। প্রসেস করে আপনাকে কি করবে, একটা রেসপন্স দিতে হবে। তো আপনাকে যদি ফিডব্যাক না দেয়, আউটপুট না দেয়, হবে? হবে না। সো থার্ড পার্টটা হচ্ছে আপনার আউটপুট, অর্থাৎ আপনাকে একটা আউটপুট শো করবে। এই হচ্ছে আপনার কম্পিউটারের মেইনলি 3টা পার্ট, ইনপুট, সিপিইউ, আউটপুট। বাট সিপিইউর মধ্যে আবার 3টা পার্ট থাকে। একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট, একটা হচ্ছে এএলইউ বা অ্যারিথমেটিক লজিক ইউনিট, আর একটা থাকে হচ্ছে মেমোরি ইউনিট। আচ্ছা, তো এখন কথা হচ্ছে হোয়াট ইজ কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিটের কাজটা হচ্ছে পুরো কম্পিউটারের পুরা ব্যাপারটাকে কন্ট্রোল করা, ইনক্লুডিং দ্য হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যারস। কম্পিউটার আমরা জানি হার্ডওয়্যার হচ্ছে ভিজিবল জিনিসপত্র, সফটওয়্যার হচ্ছে যেটা আনটাচেবল, টাচ করা যায় না, কিন্তু যেটা ছাড়া কম্পিউটার কাজও করে না। তো কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে সমন্বয় সাধন করাটাই হচ্ছে সিপিইউর মেইন কাজ, যেটাকে বলা হয় হচ্ছে ইন্টারফেসিং। ইন্টারফেসিং মানে হচ্ছে কম্পিউটারের সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মধ্যে সমন্বয় সাধন করা। ওকে, তো কন্ট্রোল ইউনিট হচ্ছে পুরো কম্পিউটারটাকে কন্ট্রোল করে, এবং এই কন্ট্রোল ইউনিটের কাজ কিন্তু সব থেকে বেশি। এই কন্ট্রোল ইউনিট হচ্ছে ইনপুট সিস্টেমকেও অনেকটা কন্ট্রোল করে, কিভাবে ইনপুট নিব, কিভাবে আউটপুট যাবে, এই পরবর্তী অংশগুলো এএলইউ বা মেমোরি ইউনিট কিভাবে কাজ করবে, সবকিছু কন্ট্রোল ইউনিট কমান্ড দিয়ে ঠিক করে দেয়। তো কন্ট্রোল ইউনিট হচ্ছে কিছু কমান্ড সেন্ড করে। মনে করেন আপনি একটা ইনপুট দিলেন, ইনপুটটা কন্ট্রোল ইউনিট অ্যাবজর্ব করলো, অ্যাবজর্ব করে সে দেখলো যে এটা আসলে কি করতে হবে। যদি এমন হয় যে এখানে কোনো লজিক্যাল ফাংশন আছে বা লজিক্যাল ক্যালকুলেশন আছে, ডেফিনেটলি সে কমান্ডটা গো থ্রু করে দিবে হচ্ছে এএলইউর দিকে, অ্যারিথমেটিক লজিক ইউনিট। অ্যারিথমেটিক লজিক ইউনিট যাবতীয় লজিক্যাল ক্যালকুলেশন করে দিবে, এটাই হচ্ছে তার কাজ। যদি তার মনে হয় না কমান্ডটা এমন কিছু করতে হচ্ছে না, এটা আমি শুধু স্টোর করলে হবে, সে মেমোরি ইউনিটের দিকে একটা কমান্ড দিয়ে দিবে যে স্টোর। সো ডেফিনেটলি মেমোরি তখন সেটা স্টোর করবে। যদি এই এমন কিছু হয় যে হ্যাঁ, এটা যে ইনপুটটা পেয়েছি সেটাকে একটু মডিফাই করে আমার আউটপুটে শো করতে হবে, কমান্ড চলে যাবে আউটপুটে যে ডিসপ্লে,
সো ডেফিনেটলি তখন আউটপুটে আমি সেটা মনিটরে দেখতে পাবো বা আউটপুটটা পাবো। সো এই হচ্ছে কন্ট্রোল ইউনিটের মেইন কাজ। এএলইউ হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, তার কাজটা হচ্ছে যাবতীয় লজিক্যাল কাজগুলো করা, অ্যারিথমেটিক কাজ, লজিক্যাল ফাংশন যেগুলো আছে, অ্যান্ড অর নট যে গেটগুলো আছে সেগুলোর কাজও এখানে হয়। অ্যারিথমেটিক যে ফাংশনগুলো আছে প্লাস মাইনাস মাল্টিপল এবং ডিভিশন সবগুলো এখানে হয়। এবং কিছু আপনার সিনট্যাক্সের কাজগুলোও এখানে হয়। যেমন আমরা কম্পিউটারে কিছু সিনট্যাক্স কমান্ড দিয়ে থাকি কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, সেটাও কিন্তু এএলইউর মাধ্যমেই আপনার এক্সিকিউশন করা হয়। মেমোরি ইউনিট, মেমোরি ইউনিট কয়েক ভাগে ভাগ করা আছে ভাই, এটা আমাদের নেক্সট ক্লাসে থাকবে, তারপর হালকা করে বলি। মেমোরির মধ্যে কিছু আছে প্রাইমারি মেমোরি, কিছু আছে সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরির মধ্যে আসতেছে আপনার র্যাম, রম, এগুলো প্রাইমারি মেমোরি যেগুলো সেমিকন্ডাক্টর মেমোরি, এবং তার সাথে থাকছে কিছু রেজিস্টার এবং ক্যাশ মেমোরি। আজকে মেমোরির কাজ যেহেতু না ভাই, মেমোরি ইউনিট নিয়ে আমাদের নেক্সট ক্লাসে পড়াশোনা হবে ইনশাল্লাহ, এটা আছে আপনাদের সিলেবাসে। তো এগুলোর মাধ্যমে হচ্ছে আপনার মেমোরিতে স্টোর করে রাখা হয়। আর যে প্রাইমারি মেমোরি কিন্তু খুবই ছোট, এটা দিয়ে তেমন কিছু করা যায় না, এজন্য আমাদেরকে সেকেন্ডারি মেমোরি বা আউটপুট মেমোরি কানেক্ট করতে হয়। তো আউটপুট মেমোরির মধ্যে আছে আপনার বিভিন্ন রকম আপনার সিডি ডিস্ক, ফ্লপি ডিস্ক, ডিভিডি, পেন ড্রাইভ, হার্ড ডিস্ক, তারপর হচ্ছে এখন তো পোর্টেবল হার্ড ডিস্ক আসছে, অনেক কিছু আছে। ঠিক আছে, মাসুম ভাই প্রশ্ন করেছেন রম আর হার্ড ডিস্কের মধ্যে পার্থক্য কি, অলরেডি বলে ফেলছি ভাই, রম হচ্ছে প্রাইমারি মেমোরি, হার্ড ডিস্ক হচ্ছে সেকেন্ডারি মেমোরি। সো আর কিছু না। তো এই গেল মেমোরি ইউনিট, তারপরে হচ্ছে আপনার আউটপুট। এই তিনটে নিয়েই হচ্ছে কম্পিউটার তৈরি। এসএসডি হচ্ছে আপনার সেকেন্ডারি মেমোরি, ডেফিনেটলি এসএসডি সেকেন্ডারি মেমোরি। আপনি বাইরে থেকে যদি ইনসার্ট করছেন এটা সেকেন্ডারি মেমোরি হিসেবেই কাজ করবে। আচ্ছা, মেমোরি নিয়ে ভাই নেক্সট ক্লাস, আজকে মেমোরির ক্লাস না, আমি যেহেতু ওভারঅল একটা পড়াচ্ছি তাই পুরোটা আইডিয়া দিয়ে দিলাম। আচ্ছা এখন আসেন একটু স্লাইড বাই স্লাইড গো থ্রু করি। এই যে এই স্লাইড এটাই ছিল, ইনপুট, স্টোরেজ, সিপিইউ বা আউটপুট যেটা। তো ইনপুট সিপিইউর মধ্যে আছে গাণিতিক, কন্ট্রোল, রেজিস্টার বা মেমোরি হোয়াট এভার যেটাই বলি না কেন, স্টোরেজের মধ্যে রেজিস্টারটাও চলে চলে আসে। আচ্ছা, হার্ডওয়্যার, হার্ডওয়্যারের মধ্যে কি কি পড়ে মুখস্থ করার কোনো দরকার নাই ভাই, এখন মানে যে স্লাইডে বলবো মুখস্থ করা লাগবে না সেই স্লাইডে মুখস্থ করতে যাবেন না, আমার কথাগুলো একটু মনে রাখেন বা খেয়াল করেন। এখানে খালি আপনি দেখবেন যে কম্পিউটারে কি কি থাকে। আপনার কম্পিউটারটা আপনি একটু খোলেন, খুললে দেখবেন সব পাবেন, স্পিকার পাবেন, কিবোর্ড পাবেন, মাউস পাবেন, মনিটর পাবেন, এই যে একটা বড় ক্যাসিন পাবেন, সিপিইউ যেটাকে বলি, এর মধ্যে পাওয়ার সাপ্লাই আছে, ডিভিডি ড্রাইভ আছে, মেইন বোর্ড আছে, মাদারবোর্ড যেটা, আপনি ভিজিএ কার্ড পাবেন, র্যাম স্লট পাবেন, সিপিইউ পাবেন, সিপিইউ ফ্যান পাবেন বা সিপিইউ বা প্রসেসর যেটাকে বলে, সাউন্ড কার্ড পাবেন, হার্ড ডিস্ক পাবেন, অনেক কিছু আছে ভাই। ঠিক আছে, এগুলো খুললেই পাওয়া যায়, একবার দেখে রাখেন, এটা কিচ্ছু করতে হবে না এই স্লাইডটাকে। আচ্ছা, এটা অলরেডি আপনাদেরকে আমি ছবি এঁকে দেখাই ফেলছি। সিপিইউ কি কাজ করে বলে ফেলছি ভাই, নিয়ন্ত্রণ অংশ, গাণিতিক যুক্তি অংশ, রেজিস্টার অংশ। মাইক্রোপ্রসেসর, মাইক্রোপ্রসেসর হচ্ছে একটা স্মল ডিভাইস এইরকম টাইপের। আগের স্লাইডটাতে চলে যাই। এই যে এখানে সিপিইউ দেওয়া আছে কিন্তু না, এটা একটা মাইক্রোপ্রসেসর, দেখেন এটাকে জুম করলে আপনি কোর টু সামথিং লেখা দেখা আছে এখানে, মানে কোর i2 বা কোর i3 একটা প্রসেসর। মাইক্রোপ্রসেসরটাই হচ্ছে কম্পিউটারের প্রাণ, যার মাধ্যমে কম্পিউটারের সকল আইসি থেকে শুরু করে সবকিছু একটার সাথে একটা ইন্টারকানেক্টেড। সো এটা হচ্ছে খুবই ছোট সাইজের একটা ডিভাইস, কিন্তু এখানে প্রচুর পরিমাণ ছোট ছোট চিপ ইমপ্লিমেন্টেড করা আছে বা ইন্টিগ্রেটেড করা আছে, যেমন ট্রানজিস্টর, ডায়োড, রেজিস্টার, ক্যাপাসিটর, এগুলো আইসির মধ্যে তৈরি করা আছে। এগুলোর মাধ্যমেই হচ্ছে মাইক্রোপ্রসেসরটা বিল্ড আপ করা হয়। তো প্রথমে যে ওই ইন্টেল 4004 মাইক্রোপ্রসেসরের কথা বলছিলাম তাতে মাত্র 2300 ট্রানজিস্টর ছিল, কিন্তু বর্তমানে যে কোর i7 আমরা ইউজ করি ইন্টেলের, তাতে দেখেন 227 কোটি ট্রানজিস্টর আছে। ক্যান ইউ ইমাজিন, কিভাবে পসিবল ভাই? হ্যাঁ ঠিক আছে, এটা শুধুমাত্র এই ভিএলএসআই টেকনোলজির মাধ্যমে করা পসিবল হয়েছে, যেটা একটু আগে আপনাদেরকে আমি বলেছিলাম, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, অর্থাৎ ছোট্ট একটা জায়গাতে প্রচুর পরিমাণ ছোট ছোট চিপ ইনসার্ট করা হয়, এরা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি কাজ করে। মাইক্রোপ্রসেসর তিন রকম, আপনারা শুধু প্রকারভেদটা পড়েন, একটা হচ্ছে সিস্ক, একটা হচ্ছে রিস্ক, আর একটা হচ্ছে স্পেশাল পারপাসে তৈরি করা হয়। হোয়াট ইজ সিস্ক, সহজ ভাবে বলতেছি ভাই, পেঁচাবেন না। সিস্ক হচ্ছে কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটিং, মানে যে টাইপের ইনস্ট্রাকশন গুলো একটু কমপ্লেক্স বা জটিল তাদেরকে নিয়ে যে মাইক্রোপ্রসেসর ডিল করে তাকেই বলা হয় সিস্ক। যেমন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, মানে সেই আপনার সেকেন্ড জেনারেশনের যে ল্যাঙ্গুয়েজটা ছিল অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু বর্তমান কম্পিউটারের মাইক্রোপ্রসেসর গুলো ধরতে পারে না। সো এইটা হচ্ছে একটু কমপ্লেক্স, তো এই কারণে এটাকে বলা হয় কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটিং। ওকে, তো
তো এটা এইটুক জানলেই চলবে। আর রিস্ক প্রসেসর হচ্ছে রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটিং, মানে একটু অপেক্ষাকৃত সহজ টাইপের, যেটাকে রিডিউস বলা হচ্ছে। তো এটা বর্তমান যে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করছি তাদের জন্য বেশি উপযোগী। তো বর্তমানে আমরা যে প্রসেসরগুলো ইউজ করছি সবই হচ্ছে বেশিরভাগ রিস্ক প্রসেসর। সো এটা বর্তমান জেনারেশনের, এটা হচ্ছে ওল্ড জেনারেশনের। আর স্পেশাল প্রসেসরকে বলা হয় কো প্রসেসর, যেগুলো কোনো একটা স্পেসিফিক কাজের জন্য ব্যবহার করা হয় বা বানানো হয়। ঠিক আছে, এই হচ্ছে 3 রকম মাইক্রোপ্রসেসর। তো মাইক্রোপ্রসেসর কারা কারা তৈরি করে? ইন্টেল কর্পোরেশন তৈরি করে, মটোরোলা তৈরি করে, এরকম কিছু প্রতিষ্ঠান আছে যারা মাইক্রোপ্রসেসর নিয়ে কাজ করে এবং তৈরি করে। আচ্ছা, মেমোরি এবং অ্যারিথমেটিক লজিক ইউনিটের মধ্যে সংযোগ স্থাপন করে কে? আপনাদের জন্য পোল কোশ্চেন। দাঁড়ান, পোলটা একটু লঞ্চ করে দেই। চ্যাট বক্সে অ্যান্সার দিয়েন না। হ্যাঁ, এবার অ্যান্সার করেন। আমি খুব সুন্দর করে ভাই একে পড়াইছি, এরপরে যদি ভুল করেন খুব কষ্ট পাবো ভাই। আচ্ছা, ঠিক আছে, আমি পোল কোশ্চেনটা শেষ করে দিচ্ছি ভাই। আপনারা যেভাবে অ্যান্সার দিচ্ছেন খুশি হয়েছি ভাই, 89% কারেক্ট অ্যান্সার দিচ্ছেন। কিন্তু 10% মানুষ দিয়েছেন হচ্ছে র্যাম। ভাই, র্যাম কিভাবে আপনার মেমোরি এবং লজিক ইউনিটের মধ্যে সমন্বয় সাধন করবে ভাই? আমি এটা মাথায় আসে না। এটা একটা কমন ব্যাপার, আমি বললাম এত সময় ধরে আপনাদেরকে একে একে পড়ালাম যে কন্ট্রোল ইউনিট হচ্ছে যাবতীয় কমান্ড টমান্ড দিবে। সে অ্যারিথমেটিক লজিক ইউনিটকে বলবে যে লজিক্যাল ফাংশন থাকতে তুমি কাজ করো, এক্সিকিউট করো, এবং সেখান থেকে যে ডাটাটা আসবে বা যে রেজাল্টটা আসবে সেটা আউটপুটে শো করার পাশাপাশি যদি স্টোর করার দরকার হয় সেই কমান্ডটাও তো কন্ট্রোল ইউনিটই দিবে, তাই না? সো মেমোরিতে যদি সেটা স্টোরেজ হিসেবে সেভ করা হয় সেটাও কন্ট্রোল ইউনিটের মাধ্যমেই হবে। সো ডেফিনেটলি এটা কন্ট্রোল ইউনিট সংযোগ সাধন করে থাকে। এখানে র্যাম কোন যুক্তিতে আসবে? একজন দিয়েছেন হচ্ছে আপনার কিবোর্ড। ভাই, কিবোর্ড কেমনে হয় ভাই? কিবোর্ড তো একটা ডামি ভাই, কিবোর্ডের তো কোনো ব্যাপারই নাই এখানে। কিবোর্ড তো একটা ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইস এখানে কোনোভাবেই আসবে না। ঠিক আছে, সো একটু খেয়াল করে মানে কমন সেন্স ইউজ করলেও কিন্তু এটা অ্যান্সার করা পসিবল। আচ্ছা, আমরা এবার কম্পিউটার বাস পড়বো। বাস বলতে আমরা কি বুঝি ভাই? আমরা ঢাকা শহরে হাজার হাজার বাস ঘুরতেছে, অকেজো বাস, নষ্ট বাস, তাই না? ত্রুটিযুক্ত বাস। সেই বাসে আমরা উঠি, বাস আমাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। তো এখন কথা হচ্ছে কম্পিউটারের মধ্যেও তো আপনার কমিউনিকেশনটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হবে। যে ডিজিটাল যে সংকেতটা যায় বা ডিজিটাল যে সিগন্যালটা পাস হবে, বাইনারি সিগন্যাল 0 1 এর মাধ্যমে ডিসক্রিট সিগন্যালটা, সেটা কিভাবে পাস হবে? তার জন্য কিছু বাস আছে। এই বাসগুলোকে বলা হয় হচ্ছে কম্পিউটার বাস। ঠিক আছে, তো এই বাসের ডিফাইনটা এভাবে করা হয়, প্রতি সেকেন্ডে বা পার সেকেন্ডে যতগুলা বিট পাস করে তাকেই বাসের প্রশস্ততা বা বাসের উইডথ বলা হয়। উইডথ অর্থাৎ বিট পার সেকেন্ড বা সংক্ষেপে বিপিএস, এটাই হচ্ছে বাসের আপনার উইডথ বা প্রশস্ততা। আর বাসের গতি মাপা হয় হচ্ছে মেগাহার্টজ এককে। 4 মেগাহার্টজ মানে প্রতি সেকেন্ডে আপনার 4 মেগাবিট বা 4 MB ইনফরমেশন বা সিগন্যাল আপনার প্রেরণ করা হচ্ছে। এইভাবে হিসাবটা করা হয়, মানে সাইকেল পার সেকেন্ড। আপনারা বিজ্ঞানে ফ্রিকোয়েন্সি পড়েছেন না বা কম্পাঙ্ক পড়েছেন না? সাইকেল পার সেকেন্ড। কই রেসপন্স কই? ঝিমাই গেলে হবে না। এখানেও সিমিলার ব্যাপার। ঠিক আছে, 4 মেগাবিট পার সেকেন্ড, যেটাকে আমরা পার সাইকেল করলে সেটাকে হার্ট হিসেবেও লিখতে পারি। ওকে, এই হচ্ছে কম্পিউটার বাস। তো কম্পিউটার বাস সম্পর্কে আমি একটু স্টপ বাস আবার কি ভাই? স্টপ বাস নামে তো কিছু নাই ভাই। হ্যাঁ বিপুল ভাই, এক্স্যাক্টলি। আসিফ ভাই, স্টপ বাস জিনিসটা কি আমি আসলে বুঝতে পারি নাই। আচ্ছা, মিস্টেকেনলি হয়েছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, বাস সম্পর্কে যা জানতে হবে সেটা বলি। বাসটা তো বুঝতে পারলেন, বাসের 3টা প্রকারভেদ আছে, মানে মেইনলি 2টা প্রকারভেদ, তার ভিতরে আবার 2টা প্রকারভেদ। কম্পিউটার বাস মেইনলি 2 রকম। একটা হচ্ছে আপনার সিস্টেম বাস, এইটাই হচ্ছে মেইন বাস, যেটা দিয়ে কম্পিউটার হচ্ছে আপনার সিগন্যালটা ভিতরে ভিতরে
ট্রান্সফার করে। আর একটা হচ্ছে এক্সপ্যানশন বাস, নট সো ইম্পর্টেন্ট, হালকা পাতলা দেখবো, আমি মার্ক করে দিব কোনটা পড়তে হবে। সিস্টেম বাসটাই হচ্ছে মেইন বাস, যার মধ্যে অ্যাড্রেস বাস, কন্ট্রোল বাস এবং ডেটা বাস। সো বাস বললে আমরা দুই প্রকার বলবো, পরে সিস্টেম বাস হবে তিন প্রকার। অ্যাড্রেস বাস হচ্ছে কোনো একটা ইনফরমেশন কোন অ্যাড্রেসে আছে বা কোন লোকেশনে আছে, সেই লোকেশনের অ্যাড্রেসটা আপনাকে আইডেন্টিফাই করবে অ্যাড্রেস বাস। কন্ট্রোল বাস হচ্ছে এই কন্ট্রোল ইউনিটের মধ্যে সবকিছু কন্ট্রোল করবে, কমান্ড দিবে। আর ডেটা বাস হচ্ছে ডেটা ট্রান্সফারে সহায়তা করবে। ওকে, এই হচ্ছে কাজ। তো তিনটা বাসের মধ্যে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কে কোন মুখী, অর্থাৎ তার ডিরেকশনটা কোন বরাবর, এটা আমরা অনেক সময় মনে রাখতে পারি না। সো এখান থেকে ছবিটার দিকে আমরা একটু তাকাই। বাসগুলো সবসময় হচ্ছে আপনার ইনফরমেশন বা ডেটা হচ্ছে শেয়ার করবে। খেয়াল করেন কাদের মধ্যে শেয়ার করবে, সিপিইউ যার মধ্যে কন্ট্রোল ইউনিট আছে, অ্যারিথমেটিক লজিক ইউনিট আছে, মেমোরি, ইনপুট আউটপুট, এদের মধ্যেই তো বাসগুলা কানেকশন বিল্ড আপ করবে। তো কন্ট্রোল বাস হচ্ছে উভমুখী, কারণ কন্ট্রোল শুধুমাত্র একদিকে দিলে হবে না, কন্ট্রোল সব দিকে দিতে হবে ভাই। মাথায় খাটান, মুখস্থ করবেন না শুধু। কন্ট্রোল তো যে কোনো একদিকে দিলে হবে না, দুই দিকে দিতে হবে। সিপিইউ থেকেও কন্ট্রোল আসতে পারে, আবার সিপিইউর দিকেও কমান্ড যাইতে পারে, তাই না? দুইটাই হতে পারে। সো এটা উভমুখী। ডেটা বাস, ভাই ডেটা কি শুধুমাত্র একদিকে চলবে? ডেটা তো অন্যদিকেও যাইতে পারে। মনে করেন একটা জায়গাতে এইখানে একটা অ্যাড্রেস, এইখানে একটা অ্যাড্রেস, এখানে একটা অ্যাড্রেস, ডেটা আপনি এখানে পাঠাইলেন, এদিকে কি আর পাঠাবেন না? অবশ্যই পাঠাতে হতে পারে। দ্যাটস ওয়াই ডেটা বাসও বাই ডিরেকশনাল। কিন্তু অ্যাড্রেস বাসটা হচ্ছে একমুখী। কেন? অ্যাড্রেস বাসটা হচ্ছে কোনো একটা মেমোরির অ্যাড্রেস লোকেট করে। তো সেই মেমোরির অ্যাড্রেসটা কোন বরাবর যায়? মেমোরির অ্যাড্রেসটা যায় হচ্ছে আপনার সিপিইউ বরাবর। অর্থাৎ সিপিইউ হচ্ছে অ্যাড্রেস বাসকে কমান্ড দেয় যে তুমি আমাকে ওই মেমোরিটার অ্যাড্রেসটা আমাকে জানাও। তখন অ্যাড্রেস বাস করে কি, মেমোরিতে সেই কমান্ডটা ফ্লো করে দেয় যে তুমি এই অ্যাড্রেসটা এখন আমাকে দিয়ে দাও, আমার সিপিইউ চেয়েছে, আমার কাছে কন্ট্রোল ইউনিট চেয়েছে। দ্যাটস ওয়াই শুধুমাত্র একটা ডিরেকশনেই যেহেতু এই কমান্ডটা যায়, দ্যাটস ওয়াই অ্যাড্রেস বাস হচ্ছে একমুখী বাস। তিনটা কি ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন, কোনো প্রশ্ন? ভাই আজকে বুঝে যাচ্ছেন, ঠিক আছে, বাট কোনো কনফিউশন থাকা উচিত না, যেভাবে বলছি ভাই। ঠিক আছে, পরীক্ষার হলে গিয়ে গুলাই ফেলেন না যে ইস, কি যেন ছিল একমুখী, যেন কোনটা। খালি অ্যাড্রেস বাস একমুখী, ভাই মুখস্থ করেন না, আমি লজিক দিয়ে বুঝাইছি। নিপা আপু রিপিট করা যাচ্ছে না, সরি এই মুহূর্তে। আপনি রেকর্ডের ভিডিও শুনবেন, রেকর্ডের ভিডিও এই জন্যই রাখা হয়েছে। আচ্ছা, নেক্সট চলে যাই তাহলে আমাদের এক্সপ্যানশন বাসটা কি। এক্সপ্যানশন বাসটা হচ্ছে আপনার সিস্টেম বাসের পরবর্তী অংশ, অর্থাৎ সিস্টেম বাস দিয়ে কম্পিউটারের বা সিপিইউর মধ্যে ভিতরের কাজকর্মের আপনার সিগন্যাল বা ডেটা এগুলাকে এক জায়গা থেকে আরেক জায়গায় দেওয়া হয়। বাট কথা হচ্ছে কম্পিউটারের সাথে তো অনেক ইনপুট ডিভাইস, অনেক আউটপুট ডিভাইস থাকে। তো সেই ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইসের সাথেও তো যোগাযোগ রক্ষা করতে হবে, তাই না? তো সেই বাসগুলো কোন বাস? সেগুলোই হচ্ছে এক্সপ্যানশন বাস। যেমন আমি এখন আপনাদেরকে ল্যাপটপের মাধ্যমে ক্লাস নিচ্ছি, আমার একটা ট্যাব ট্যাব কানেক্ট করা আছে, রাইটিং ট্যাব, সেটা একটা ইউএসবি পোর্টের মাধ্যমে কানেক্ট করা। আমি হচ্ছে হেডফোন দিয়ে ক্লাস নিচ্ছি, মাইক্রোফোন ইউজ করছি, সেটাও একটা ইউএসবি পোর্টের মাধ্যমে কানেক্ট করা। সো এই যে আমি বাইরে থেকে আপনার ইউএসবি পোর্ট গুলো কানেক্ট করছি, এই যে ইউনিভার্সাল সিরিয়াল বাস যেগুলা, এগুলোও তো কম্পিউটারের সাথে কানেক্ট হয়ে যাচ্ছে। ডেটাগুলো আমার এখানে পাস করছে, আসছে যাচ্ছে, সিগন্যালের আপ ডাউন হচ্ছে, এগুলো হয় হচ্ছে এক্সপ্যানশন বাসের মাধ্যমে। সো এক্সপ্যানশন বাস হচ্ছে আপনার এই কাজগুলোই করে থাকে, সংযোগ স্থাপন করা ইনপুট আউটপুট এবং অন্যান্য পেরিফেরাল ডিভাইসের সাথে। সিইউপি না ভাই, সিপিইউ, টাইপিং মিস্টেক। ওকে, তো এরকম কয়েকটা বাস হচ্ছে ইউএসবি, এজিপি, ফায়ারওয়্যার সরি, ভেসা বাস, এগুলা এগুলা গ্রাফিক্স এর কাজ করে। একবার চোখ বুলাই যাবেন ভাই, এর বাইরে কিছু পড়তে হবে না। আচ্ছা, কম্পিউটারের সবগুলো হার্ডওয়্যার চেক করে দেখা কি বলে? পোল কোশ্চেন, এখানে রেসপন্স করেন চ্যাট বক্সে, লঞ্চ করছি না। আচ্ছা, এটা বলি, এটার ফুল মিনিংটা জানতে হবে। আপনারা জানেন না ভাই, এটা আসলে রিটেনের টপিক, তারপর প্রিলিতে রেখে দিয়েছি একটু আপনাদের জানানোর জন্য। হোস্ট কিছু না, এটা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। এটাও হচ্ছে আপনার কম্পিউটার ল্যাঙ্গুয়েজের একটা ব্যাপার, স্ট্যাকের ব্যাপার। এটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, এটাও হচ্ছে আপনার কম্পিউটার আপনার অ্যারে বা স্ট্যাকের ব্যাপার, এগুলো অন্য জিনিস। ঠিক আছে,
এটার অ্যান্সার হবে পোস্ট, পাওয়ার অন সেলফ টেস্ট। অর্থাৎ মিনিংটা জানলে এটা পারা সম্ভব। তার মানে হচ্ছে আপনার যখন কম্পিউটারে আপনি বুট করেন বা কম্পিউটারে যখন আপনি ক্যাসিনে স্টার্ট বাটনটা প্রেস করেন, তখন কিন্তু কম্পিউটারটা স্টার্ট হওয়া শুরু করে। এই প্রথম স্টার্টে একটা বুটিং হয়। এই বুটিংটা হয় হচ্ছে কম্পিউটারের সিস্টেমটা প্রথমে চালু হয়, সিস্টেম চালু হয়ে দ্রুত দেখে সবগুলো হার্ডওয়্যার ঠিক আছে কিনা। খেয়াল করছেন অনেক সময় কম্পিউটার আপনি স্টার্ট করার পরে কোনো কারণে বিপ দিচ্ছে, স্টার্ট হচ্ছে না, তখন কি বলেন, র্যামে নিশ্চয়ই সমস্যা হয়েছে, র্যামে ময়লা ঢুকছে বা কোনো কারণে সমস্যা হয়েছে, কিছু একটা হতে পারে। সো আপনার কম্পিউটারের সবগুলো হার্ডওয়্যার প্রথমে চেক করা হয়, যেটাকে বলা হয় পাওয়ার অন সেলফ টেস্ট। ঠিক আছে, এটা হচ্ছে কম্পিউটারের বুটিং সিস্টেমটা করে থাকে। দেন যদি সবকিছু হার্ডওয়্যার ঠিকঠাক থাকে, তখন একটা সিগন্যাল চলে যায় হচ্ছে আপনার সিপিইউতে, এভরিথিং ইজ ওকে, ইউ ক্যান পারফর্ম নাও। তখন হচ্ছে আপনার সিপিইউটা বুটিং শুরু করে, কম্পিউটার তখন স্টার্ট হয়। স্টার্ট হয়ে তখন আপনার স্টার্টিং উইন্ডোজ অ্যাক্টিভেট হয়, স্টার্ট হয়ে আপনার কম্পিউটারটা চালু হয়ে যায়। তো এই জিনিসটাকেই পাওয়ার অন সেলফ টেস্ট বলে, অর্থাৎ নিজে নিজে সবগুলো হার্ডওয়্যারকে ঠিক চেক করে দেখে যে ঠিক আছে কিনা। ওকে, আচ্ছা, ভেরি গুড। চলে যাই হচ্ছে লাস্ট টপিক, মাদারবোর্ড। এই মাদারবোর্ড নিয়ে কিছু পড়ার নাই ভাই, মাদারবোর্ডটা হচ্ছে আপনার হার্ডওয়্যারের একটা টপিক, যেটা হচ্ছে সবগুলা যে বড় একটা সার্কিট বোর্ড থাকে যেখানে কম্পিউটারের সকল উপাদানগুলো কানেক্টেড থাকে, সেটাকেই মাদারবোর্ড বলে। এটাকে সিস্টেম বোর্ডও বলে, লজিক বোর্ডও বলে। যেমন আপনার মেমোরি, তারপর স্টোরেজ ডিভাইস, হার্ড ডিস্ক, পাওয়ার সাপ্লাই, ডিভিডি ড্রাইভ, সাউন্ড কার্ড, ল্যান্ড কার্ড, যত কার্ড আছে সবগুলাই মাদারবোর্ডের সাথে কানেক্টেড থাকে। ঠিক আছে, তো মাদারবোর্ডে ইন্টেল একটা মাদারবোর্ড আপনার, তারপর হচ্ছে গিগাবাইট একটা মাদারবোর্ড, এই বিভিন্ন রকম মাদারবোর্ড পাওয়া যায়। এইটুকুই পড়েন, আর কিছু দরকার নাই। মাদারবোর্ডে অনেকগুলো স্লট আছে, এটা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য, পড়তে হবে না। আপনাদেরকে একটা হার্ডওয়্যারের একটা স্লাইড দেখিয়েছিলাম না, ওরকম টাইপের। মাদারবোর্ডে কি কি স্লট থাকে জাস্ট দেখানোর জন্য, পড়বেন না, কোনো দরকার নাই এটা পড়ার। একবার চোখ বুলায় রাখবেন, মুখস্থ করতে চান না আর কি। এই আচ্ছা, এবার আপনাদেরকে একটা মানে খুবই খাটো মাটো বলবো বা প্রবলেমেটিক একটা টপিক পড়াবো, সেটা হচ্ছে কম্পিউটার পোর্ট। কম্পিউটারে বিভিন্ন রকম পোর্ট আছে। আপনারা আমাকে বলেন তো, আপনারা কয় রকমের পোর্ট দেখেছেন? এটি ছবি আপনারা এখন যেগুলো ইউজ করেন সেগুলো হচ্ছে আপনার ইউএসবি, তাই না? ইউএসবি পোর্ট, আপনার মডেমের পোর্ট, তারপরে হচ্ছে হেডফোনের পোর্ট বা হচ্ছে আপনার পেন ড্রাইভের পোর্ট, এগুলো কিন্তু সব ইউএসবি পোর্ট। কিন্তু আগে এক ধরনের স্পেসিফিক পোর্ট থাকতো, সেটা হচ্ছে PS2 পোর্ট বলা হতো। এই রকম টাইপের কম্পিউটারের ক্যাসিনের পিছনে গিয়ে লাগানো হতো এটা। তারপরে কিছু আছে সিরিয়াল পোর্ট, খেয়াল করে দেখবেন আপনার কম্পিউটারের মনিটরের সাথে বা আপনার প্রিন্টার, তারপর এই টাইপের জিনিসগুলা কিন্তু এই কানেকশন দিয়ে তৈরি করা হয়, একটু কেউ খুলে দিলে দেখবেন। ঠিক আছে, কিছু আছে প্যারালাল পোর্ট, আপনার ওই প্রজেক্টর, তারপর হচ্ছে অপটিক্যাল ড্রাইভ, প্রিন্টার, স্ক্যানার, এগুলো হচ্ছে এই টাইপের লাইনে কানেকশন দেওয়া হয়। ঠিক আছে, এরপরে ইউএসবি তো বললামই ভাই, সব থেকে সহজ, যেটা আমরা সবসময় ব্যবহার করি। তারপর আছে এমআইডিআই পোর্ট, এই টাইপের। এগুলো হচ্ছে অনেক ইলেকট্রনিক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের জন্য ইউজ করা হয়। যখন বিভিন্ন কনসার্ট হয় বা বড় একটা হল ঘরে অডিটোরিয়ামে কোনো প্রোগ্রাম হবে, সাউন্ড সিস্টেম আনা হয়, তখন দেখবেন এই টাইপের এমআইডিআই পোর্ট ইউজ করা হয়, যেটার নামই হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ডিজিটাল ইন্টারফেস। গেমিং পোর্ট, গেম খেলার জন্য এই টাইপের ডিভাইসগুলো ইউজ করা হয়, জয়স্টিকের অনেক সময় কন্ট্রোল দেওয়া হয় এইভাবে, বাট বর্তমানে জয়স্টিক কিন্তু ইউএসবি পোর্ট দিয়ে কানেকশন দেওয়া হয়। অডিও পোর্ট আছে, অডিও পোর্ট তো ভাই সবাই দেখছেন, দেখছেন না ভাই বলেন? একটা পিঙ্ক আর একটা হচ্ছে গ্রিন, দুইটা কম অডিও পোর্ট আছে। ঠিক আছে, এটা অডিও পোর্ট। এবার আসি একটু ভিডিও পোর্টের জন্য, ভিজিএ পোর্ট। ভিজিএ পোর্টটা সব থেকে বেশি ব্যবহার করা হয়, এটা মনিটরে বা আপনার প্রজেক্টরে ইউজ করা হয়। এইচডিএমআই পোর্ট আছে, ডিভিআই পোর্ট আছে। ভাই এত পোর্ট এত পিন মুখস্থ রাখা পসিবল না। সো আমি এই জন্য বলতেছি ভাই, এই জিনিসগুলো একবার চোখ বুলায় যাবেন, কোন পোর্টে কতগুলা পিন আছে, এই জিনিস কি মুখস্থ রাখা যায়? যায় না। সো কোথায় কোথায় ব্যবহার করা হয় এইটা পারলে একটু পড়েন। ঠিক আছে, আর কিছু বলবো না, ইভেন না পড়লেও আসবে যাবে না, এখান থেকে প্রশ্ন ওরকম কখনোই আসতে দেখা যায় নাই। ঠিক আছে, এবার আসি পোর্টের মতো আরেকটা ফালতু জিনিস, যেটা কম্পিউটার একটা বেসিক ইনফরমেশন। বিভিন্ন রকম কার্ড ইউজ করা হয় কম্পিউটারে, যেমন আপনারা সবাই বিভিন্ন কার্ড ইউজ করেন, অডিও কার্ড, সাউন্ড কার্ড, অ্যাডাপ্টার কার্ড, তারপর হচ্ছে এনআইসি কার্ড বা ল্যান কার্ড। এই কার্ডগুলো হচ্ছে কম্পিউটারের বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। যেমন ল্যান কার্ড দিয়ে আপনার ইন্টারনেট কানেকশন ইউজ করা হয়, ভিজিএ কার্ড দিয়ে আপনার আপনার মনিটরের ডিসপ্লেটা ডিপেন্ড করে, গ্রাফিক্সটা ডিপেন্ড করে। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাডাপ্টার কার্ড দিয়ে হচ্ছে আপনার কম্পিউটারের এফিসিয়েন্সি বাড়ানো যায়।
অডিও কার্ড না থাকলে আপনার কম্পিউটার জীবনেও কোনো ইনপুট আউটপুটের মধ্যে অডিও সিগন্যাল প্রেরণ করতে পারবে না। সো আপনার অনেক সময় যদি কোনো কারণে কম্পিউটার বা ল্যাপটপে সাউন্ড না আসে, তখন বলা হয় অডিও কার্ডটা চেঞ্জ করতে হবে। আবার অনেক সময় আপনার আউটপুট আসে না, ভিডিওতে স্ক্রিনে মনিটরে কিছু শো করে না, তখন কি বলা হয় জানেন? ভিজিএ কার্ডে কোনো প্রবলেম হয়েছে বা ভিডিও কার্ডটা নষ্ট হয়ে গেছে। সেগুলো হচ্ছে আপনার ডে টু ডে লাইফে আপনি ব্যবহার করছেন বা হয়তো জানেন না। সো একটু একবার চোখ বুলিয়ে যাবেন বা পড়ে ফেলবেন, রিডিং পড়বেন, ঠিক আছে? ওকে, একটা পোল কোশ্চেন দেখি। মাদারবোর্ডে পিসিআই বাস কত বিটে কাজ করে? ভাই এটা পারা সম্ভব না, এটা আমি অ্যান্সারটা বলে দেই, 32 বিটে কাজ করে। ঠিক আছে, এটা একটা আননোন প্রশ্ন। এই ধরনের প্রশ্ন আসলে জাস্ট দেখে শুনে ছেড়ে দিবেন। আমি আবারও বলছি, দেখে শুনে ছেড়ে দিবেন, আউটসাইড অফ স্টাম্পের বল টাচ করা যাবে না, বাদ। তো আমরা এবার একটু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখি। এত তো পড়লাম, কোশ্চেন না দেখলে তো আমাদের কাছে ক্লিয়ার হবে না। দেখেন, নিচের কোনটি এএলইউ এর আউটপুট রাখার জন্য ব্যবহার করা হয়? এএলইউ এর আউটপুটটা রাখা হয় হচ্ছে রেজিস্টার নামক ছোট্ট একটা স্টোরেজ ডিভাইসে, যেটাকে প্রাইমারি স্টোরেজ ডিভাইস বলা হয়। রেজিস্টারে কেন রাখা হয়, র্যাম রমে কেন রাখা হয় না, কারণটা বলি। রেজিস্টার হচ্ছে এমন একটা ছোট্ট ডিভাইস, এটা মেমোরি ক্লাসে পড়াবো, তারপরও বলে নেই, যেখানে খুব অল্প সময়ের জন্য ছোট আকৃতির কোনো মেমোরি সেভ করা হয়, দেন ওখান থেকে আবার নিয়ে গিয়ে অন্য জায়গায় কাজে লাগানো হয়। সো সাময়িক সময়ের জন্য রেজিস্টার ইউজ করা হয়, ঠিক আছে? এমবেডেড সিস্টেমে কোন ধরনের মেমোরি ইউজ করা হয়? এমবেডেড ডিভাইস, ডেফিনেটলি র্যাম ইউজ করা হয়। এসসিএসআই এটার পূর্ণ রূপ কি? এটা একটা কঠিন প্রশ্ন ছিল, হার্ড প্রশ্ন, 44 এসেছিল। স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস। নিচের কোন মেমোরিতে অ্যাক্সেস টাইম সব থেকে কম? ভাই রেজিস্টারে সব থেকে অ্যাক্সেস টাইম কম, অল্প সময়ের জন্য রাখা হয়, খুব দ্রুত কাজ করে। সিপিইউ কোন অ্যাড্রেস জেনারেট করে? সিপিইউ, খেয়াল করেন, কোন অ্যাড্রেস জেনারেট করে? সিপিইউ এর কাজটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিটে কমান্ড সার্ভিস প্রোভাইড করা। সো ডেফিনেটলি লজিক্যাল অ্যাড্রেসটা প্রোভাইড করবে, ঠিক আছে, ফিজিক্যালটা করবে না। কম্পিউটার সিপিইউ এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্তের কাজ করে? আপনারাই এটা অ্যান্সার করেন, আমি করব না, বলেন। ডেফিনেটলি এএলইউ, ডেফিনেটলি, থ্যাংক ইউ, ভেরি গুড। এডস্যাক কম্পিউটারে ডেটা সংরক্ষণের জন্য কি ব্যবহার করা হতো? এডস্যাক কম্পিউটারের মার্কারি ডিলে লাইন্স ইউজ করা হতো, স্লাইডে আছে। 8086 কত বিটের মাইক্রোপ্রসেসর? এটা হচ্ছে 16 বিটের। দ্য টার্ম পিসি মিনস হচ্ছে পার্সোনাল কম্পিউটার। দেখেন, 35 বিসিএস এর পিছনে গেছি, সহজ প্রশ্ন শুরু হয়ে গেছে। 35 থেকে মেইনলি কঠিন প্রশ্ন আসতো। 34 আবার একই প্রশ্ন, টার্ম পিসি মিনস হচ্ছে পার্সোনাল কম্পিউটার। প্রথম ল্যাপটপ কত সালে আবিষ্কৃত হয়? 1981 সালে। ল্যাপটপ কি? দেখেন, এই প্রশ্ন আসছে 24 বিসিএস এ। ছোট কম্পিউটার, যাই হোক ওই সময়ের জন্য এগুলো ঠিক আছে। কম্পিউটারে কোনটা নাই? বুদ্ধি বিবেচনা। আচ্ছা, এই হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। সো খেয়াল করে দেখেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বিবেচনা করলে এই অংশটুক থেকে বা আজকের ক্লাস থেকে খুব বেশি প্রশ্ন কিন্তু আসে নাই, কিন্তু আমাদের তারপর একটু পড়ে যেতে হবে, কারণ আমি জানি না কোন সময় কোন প্রশ্ন আসবে। 45-এ দুইটা আসছে, 44, 43-তে একটা একটা আসছে। সো 46-এও আশা করি মিনিমাম একটা বা দুইটা ইনশাল্লাহ আসবে। ওকে, সো আজকে ক্লাস আমার সাথে আপনাদের এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। রেকর্ডের ভিডিওটা ক্লাসে থাকবে, আপনার আইডিতে থাকবে, আইডিতে গিয়ে পাস্ট ক্লাসে গিয়ে আবার চেক করতে পারবেন। সো দুই একজন বলেছিলেন দুই একটা জায়গায় রিপিট করতে, সো ওই জায়গাটা আপনারা আরেকবার একটু দেখে নেবেন। এবং আমার এই পিডিএফটা আমি সুন্দর করে একটু আপলোড আপলোড করে দিব, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এই পিডিএফটা ভালো করে পড়বেন প্রথমে, প্লাস আমাদের যে প্রিপারেশন বুকটা আছে তারপর সেটা পড়বেন। এরপরও যদি আপনার জ্ঞানের তাড়না বা জ্ঞানের পিপাসা না মিটে, ডেফিনেটলি অনেক হাজার হাজার বই আছে বাজারে ভাই, নীলক্ষেত গেলে এখন মানে বইয়ের অভাব নাই। কেউ কিছু হইলেই বই বের করে দেয়। তো সেই বই কিনতে পারেন চাইলে, যদি একটু বেশি কিছু পড়তে চান। অনেকে হয়তো MP3 পড়েন, কেউ ইজি পড়েন, কেউ ওরাকল পড়েন। যাই হোক, কয়েকটা প্রকাশনীর নাম বলে ফেললাম, তার মানে এই না যে এগুলো পড়তে হবে। আপ টু ইউ ভাই, আপনার অনেক রকম বই বের হয়েছে এখন, যে কোনো একটা বই দেখতে পারেন। আর যে কোনো ইনফরমেশনে কোনো কনফিউশন হলে আমাদেরকে জানাবেন। আমাদের বই রিলেটেড কিছু হলে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, প্লাস আপনাদের আইডিতে একটা কিউএনএ অপশন আছে, কিউএনএ অপশনে গিয়ে আপনারা কোশ্চেন করতে পারবেন। কোনো কনফিউশন থাকলে ছবি তুলে আপলোড করেও দেখাতে পারবেন। আপনাদেরকে হয়তো ইন্ট্রোডাক্টরি ক্লাসেও বলা হয়েছে। ওকে, তো ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ এভরিওয়ান। আমি তাহলে এখানে শেষ করছি, ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি, বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি ক্লাস নেওয়ার জন্য। ভালো থাকবেন, শুভরাত্রি। তো আপনাদের যদি এখন উত্তরণ সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে চ্যাট বক্সে জিজ্ঞেস করতে পারেন।
বিপুল ভাইয়া, আচ্ছা যাই হোক, কোনো হয়তো মিস্টেক হয়েছে, আমি আরেকটা নাম্বার দিচ্ছি, আপনি কাইন্ডলি এই নাম্বারে তাহলে একটু যোগাযোগ করবেন আপনার যদি কোনো কোয়ারি থাকে সেক্ষেত্রে। অনেকেই সাপ্তাহিক পরীক্ষার ব্যাপারে জানতে চাচ্ছিলেন, এটা হচ্ছে আপনাদের রুটিনে সুন্দর মতো দেয়া আছে, উইকলি এক্সাম। রুটিনটা একটু ভালো করে ফলো করবেন তাহলে আমার মনে হয় পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আর মান্থলি যদি কোনো এক্সাম থাকে সেক্ষেত্রে আপনাদের এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অথবা ক্লাসে বলে দেবো। আচ্ছা, অনেকেই পরবর্তী ক্লাসের রুটিন চাচ্ছেন, আমি চ্যাট বক্সে রুটিনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নিজেরাও আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর তারপরেও যারা চাইছেন আমি তো সবার উদ্দেশ্যেই আর কি দিয়ে দিচ্ছি। আমি চ্যাট বক্সে অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা কাইন্ডলি একটু চ্যাট বক্স থেকে রুটিনের ইয়েটা নিয়ে নিন, লিংকে ক্লিক করলেই আশা করি রুটিনটা পেয়ে যাবেন। শিমুল ভাইয়া, থ্যাঙ্কস ফর দ্য কমেন্ট। আমরা চেষ্টা করি ভাইয়া, সবসময় তো আসলে ভাইয়ারা অ্যাভেলেবেল থাকেন না, তবে আমরা চেষ্টা করব মোটামুটি প্রায় ক্লাসগুলোতেই আসলে ভাইয়াকে রাখার জন্য। জান্নাতুল ভাইয়া ওর আপু, যাই হোক, আপনি আমাদের ফেসবুক পেজে ইয়ে চেয়েছেন তো, এটা হচ্ছে উত্তরণ ডট একাডেমি, হ্যাঁ এখানে গেলেই পাবেন। আব্দুল্লাহ ভাই, এই অপশনটা সম্ভবত নেই, কেননা এটা শুধু আপনারা দেখতে পারবেন আর পিডিএফটা হচ্ছে ডাউনলোড করতে পারবেন আপনারা, ক্লাস নোট যেটা। না ভাইয়া, ওটা সম্ভব না আসলে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। তো আরেকজন যাতে ছিলেন যে পিডিএফ এর ব্যাপারে, উনি আপনি হচ্ছে নতুন জয়েন করেছেন, তো আমি একটু শর্টে বলে দিচ্ছি, আপনি যেভাবে ক্লাসে ঢোকেন আর কি, লগ ইন করে, যাই হোক ক্লাসে লগ ইন করে সেখানে পাস ক্লাস অপশনটাতে যাবেন, ওখানে হচ্ছে আপনার নোট অপশনে পাবেন হচ্ছে ক্লাসের পিডিএফটা, আর ভিডিও অপশনে পাবেন হচ্ছে রেকর্ডেড ভিডিওটা। ব্রাঞ্চে এক্সাম দেওয়ার ব্যাপারে আপনি হচ্ছে এটা শুধুমাত্র উইকলি এক্সামটা দিতে পারবেন, আর বাকি ডেইলি বেসিস যে এক্সামগুলো এগুলো হচ্ছে আপনারা অনলাইনে দিতে হবে আর কি। আর উইকলি এক্সাম দেওয়ার ক্ষেত্রে আগে একটু ব্রাঞ্চে ফোন করবেন যে কোন টাইমে যাবেন, ওনারা বলে দিলে আপনি ওই টাইম মতো গেলেই পরীক্ষা দিতে পারবেন, অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করেছি আপনাদের অ্যান্সার গুলো দেওয়ার জন্য। আর কারো কোনো তেমন কোশ্চেন দেখতে পাচ্ছি না, তাহলে আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।